আমি মনে করি বাংলাদেশে 38 লাখ যে ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রত্যেকের এই পডকাস্টটা দেখা উচিত। প্রাইভেট ইউনিভার্সিটিতে অন এভারেজ খুব সম্ভবত ড্রপ আউট রেটই আছে হয়তো 30-40%। ইজন্ট ইট ভেরি ডেঞ্জারাস? আমি সব জায়গায় মজা করে বলি যে আমরা বাংলাদেশিরা আল্লাহর কাছে দোয়া করি এভাবে যে আল্লাহ আমাদের ধৈর্য দাও, এক্ষুনি দাও। যেমন হার্ভার্ড বিজনেস স্টাডিজ একটা রিসেন্টলি রিসার্চ বের করেছে আউটকাম। সেখানে বলেছে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য একটা স্কিলই দরকার, সেটা হচ্ছে গ্রিট। আচ্ছা, জিদ বা গ্রিট। আমি প্রচুর অভিযোগ পাচ্ছি যে বাচ্চারা বাবা মাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করছে না। দোষটা কাকে দিবেন? অবশ্যই বাচ্চাকে না, অবশ্যই বাচ্চাকে না। বাবা মা তো টাইম দেয় নাই। ওকে হয়তো বা ডিবেটে ভর্তি করে ওকে ইংলিশ শেখাচ্ছে, কোডিং শেখাচ্ছে না বলে ওর সাথে কিন্তু ডিসকাস করা যেতে পারছে। বাবা বা মা, আমি চাচ্ছি তুমি কি তোমার কোনটা করতে ভালো লাগে, এগুলো কিন্তু করা হয় কম। ঠিক আছে, আমি নিজে আমার পরিবারে একই কথা শুনছি, সব জায়গায় একই কথা শুনি যে তোমার কাজ হচ্ছে শুধু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এই পর্যন্ত একটু কষ্ট করে এরপরে লাইফ আনন্দের, হুইচ ইজ এ ভেরি রং পারসেপশন। আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে আমি এই জন্য দোষ দিই না, কারণ বাচ্চাদের মাথায় তো ঢুকাই দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে কতটা দুঃখ লাগে, এখনো পর্যন্ত ভিকারুন্নেসা, নটরডেম, বুয়েট, আইবিএ তে চান্স পাওয়া হয়েছে একটা সারা জীবনের সেলিব্রেশনের। আলামিন, আমরা এগুলো সেলিব্রেট করার জিনিস না। আমি বুয়েটে পরীক্ষায় ফার্স্ট হয়েছি, মেডিকেলে ফার্স্ট হয়েছি, কোয়ালিটিতে ফার্স্ট, এটা কি সেলিব্রেশন করার জিনিস? জাতীয় জিনিস এটা? প্রশ্নই আসে না। অনেক ফ্যামিলির বাবা মা তারা ভার্সিটিতে কখনো পড়ে নাই, তো তার সন্তানকে পাঠাচ্ছে। বেশিরভাগ প্যারেন্ট কিন্তু তারা কিন্তু ইউনিভার্সিটি লাইফে পড়ে, তারা কিন্তু ডিগ্রি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সো এটা কিন্তু একটা প্রেশার সৃষ্টি করে। বাবা মাকে সেটা কখনো বলে না তো। বাবা মার কাউন্সিলিংটাও তো রং। করতে পারবা না, আগে পড়া শেষ করো, এটা কি ধরনের কথাবার্তা? বাংলাদেশের নাটকগুলো আপনি দেখেন এখনো কিন্তু ইউনিভার্সিটি প্রেম নিয়ে দেখায়। আমি অস্বীকার করব না, আমি যখন বুয়েটে পড়ি নাই আমারও মনে মনে স্বপ্ন ছিল যে হ্যাঁ বুয়েটে পড়ার পরে প্রথমেই প্রেম করতে হবে। আমরা মনে করি যে আমার ডিগ্রি আমাকে চাকরি দিবে, এক নম্বর পয়েন্ট, কিন্তু হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। দেখেন 95% মানুষের কিন্তু স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাডমিশন টেস্ট। এই যে অ্যাডমিশন টেস্ট কনসেপ্টটা কিন্তু বাংলাদেশের বাচ্চাদের ক্যারিয়ার ধ্বংস একটা বড় কারণ আমি মনে করি। অ্যাডমিশন টেস্টে খারাপ করছিল, ওইটা একটা কষ্ট আছে তাদের, কিছু করে নাই 4-5 বছরে কষ্ট, এবার বিসিএস এ ধরা খাইলো, ওর বয়স হয়ে গেছে 30। এই বোঝাটা কে নিবে যে কোনো কিছু প্রয়োজনের অতিরিক্তই হচ্ছে পয়জন? ইউনিভার্সিটিগুলোকে এখন ভালো করতে হবে, কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলার কে আমরা কি ভালো করতে পারছি? আজকে মনে করেন আমরা ইচ্ছা মতো স্টুডেন্ট ভর্তি করাচ্ছি, ইউজিসি রুল কেউ মানে না। ইউজিসি কিন্তু রুল করে দিয়েছে যে আমি পার সাবজেক্টে প্রতি সেমিস্টার 50 জন বেশি নিতে পারবো না। বাট এক একটা ভার্সিটি 500-1000 করে নিচ্ছে, পাইকারি হারে স্টুডেন্ট নিচ্ছে। গেল দেখলো যে আমার রেজাল্ট ভালো নয় বা আমি পিছিয়ে যাচ্ছি, খারাপ করছি, সব মিলে এরকম একটা বিধ্বস্ত মতো জায়গা থেকে আবার বাস্তবসম্মতভাবে নিজেকে ফিরিয়ে আনার জন্য সে কি ইনিশিয়েটিভ নিতে পারে? স্টার্ট এ স্মল। মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে বাবা মা তাদের অনেক কিছুই পড়াশোনা করানোর ক্ষেত্রে বিক্রি করে দেয়, জমি বিক্রি করছে, এটা করছে, সেটা করছে। আর বাবা মাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও বারবার এটা নিয়ে খোটা দিবেন না। আমাদের সোসাইটিতে অনেক সময় যেটা হয়, বাবা মারা বারবার কিছু কিছু ক্ষেত্রে খোটা দেয়, তো তোমার জন্য আমি এই করছি, এই করছি, এগুলো একটু রং ফিলোসফি। ছেলে যে বাবা মার সাথে একই রাতে একই বাসায় থাকে, সেই ছেলে ইভেন, মেয়ে তো দূরের কথা, আমি ওই ছেলে কিভাবে আরেকটা বন্ধুর সাথে রাত কাটায়, বনভোজন, পিকনিক, নাচানাচি, ইটস নট ব্যাড, বাট আমরা এক্সট্রা কারিকুলার করছি। খেয়াল করে দেখেন একটা সিএসসির ইঞ্জিনিয়ার যে হচ্ছে, ও দেখা গেছে কালচারাল ক্লাবের সাথে আছে, এটা তার বিনোদনের জন্য, হবির জন্য ভালো, বাট ক্যারিয়ার জন্য কি ভালো? একটা ব্রেক যেটা বলছিলাম, আমি প্রত্যেক সেমিস্টার শেষ করতে হবে, যে আমি সেমিস্টার শেষ হলো, এই সেমিস্টারে আমি যখন ঢুকছিলাম 4 মাস আগে, সেই আমি আর এই এম এর মধ্যে পার্থক্যটা কি? কারণ ব্যাচেলর করা মানে কিন্তু আসলে তাকে কিন্তু এমপ্লয়েবল হইতে হবে, তাকে কিন্তু স্ট্যান্ডস আউট করতে হবে মার্কেট থেকে। হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ, ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই ইউ ওয়ান্ট টু ডু ইট। খুবই বহুল প্রচলিত মডেল, যেখানে বলা হচ্ছে যে ক্যারিয়ার ডিপেন্ড করে 3টা জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিকের সিজন 2 তে আপনাদেরকে বরাবরের মতো আমি স্বাগত জানাচ্ছি। আলামিন আলম আপনাদের সাথে আছি, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রফেসর, বিজনেস স্কুল এবং কর্পোরেট ট্রেনার এস এম আরিফুজ্জামান। আমরা তার সাথে কথা বলবো। আমরা তার সাথে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা একটু শুরুতে বলে নিই। আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেটা আমরা 10 বছর বা 15 বছর আগে যেটা আমরা দেখেছি বুম আপ অবস্থায় ছিল, এবং বর্তমানে একটা ভালো স্টেবল অবস্থায় চলে এসেছে। আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিতে মূলত যারা টার্গেটেড ক্লায়েন্ট বা যারা এখানে পড়তে আসে, তারা মূলত ম্যাক্সিমামই মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান এবং বা আপার মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান, তারা এখানে পড়তে আসে। সমস্যাটা এখানে হয়, সমস্যাটা হয় যখন তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসে, আসার পরে নতুন একটা স্বাধীনতা, ফ্রিডম পেয়ে যায়,
অনেক রকম চাকচিক্যময় জীবন দেখতে পায় এবং ফ্যাশন, অনেকে রিলেশনশিপ, অনেক কিছুতেই এঙ্গেজমেন্ট হয়ে যায়, যেটা সাধারণত পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু কম হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা এখানে পড়াশোনা করছে তাদের বাবা মা মিডল ক্লাস ফ্যামিলি হলেও একটা বড় অংশের টাকা যেহেতু এখানে দিতে হয়, সেই ক্ষেত্রে কষ্ট করেই দিচ্ছে, বা একটা হিসাব নিকাশের ক্ষেত্র তো অবশ্যই থাকে। সেই জায়গা থেকে অনেক ছেলে মেয়েরাই তার পরবর্তীতে রেজাল্ট, ক্যারিয়ার সব কিছুতে একটা গুবলেট সিচুয়েশন পাকিয়ে ফেলে এবং পরবর্তীতে অনেকেই হতাশ হয়ে যায়, হতাশগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমাদের আজকের এই পডকাস্টের অতিথি যিনি হয়ে এসেছেন, তিনি যেহেতু লম্বা সময় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টিচিং করিয়েছেন এবং দেশের সবচেয়ে নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি এআইইউবি, নর্থ সাউথ, ব্র্যাক, আরও এরকম কয়েকটি ইউনিভার্সিটিতে টিচিং করেছেন। এখন তিনি কর্পোরেট ট্রেনার হিসেবে প্রচুর কাজ করছেন। আমরা তার সাথে এই যে একটা ডিলেমা, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দর্শক, তার কাছে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যেটা আমি বরাবরের মতো করছি আবারও। আমাদের চ্যানেলে দর্শক ভিডিওতে প্রচুর ভিউ হচ্ছে, মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে, 70,000, 80,000, 30,000, 50,000, কিন্তু আমাদের লাইক এবং সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম। আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের, যারা আপনাদের ভিডিওতে দেখছেন, অনুগ্রহ করে একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, এবং এই কথা জানাতে ভুলবেন না যে কার কথা শুনতে চান, কিভাবে শুনতে চান। আর আপনাদের লাইকটা এবং সাবস্ক্রাইব এই জন্যই প্রয়োজন, আমরা যখন কাউকে অ্যাপ্রোচ করি তখন তারা আসলে পেজে এসে লাইক এবং সাবস্ক্রাইব আছে কিনা দেখতে চায়। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের অতিথির সাথে কথা বলি। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলামিন, অনেক ধন্যবাদ সাম্প্রতিকে আমাকে ইনভাইট করার জন্য, এবং আজকের টপিকটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আসলে স্যার, আপনাকে ডাকার কারণই হচ্ছে এটা যে যেহেতু আপনি লম্বা সময়, মানে এটা যদি বলি যে আপনার ইয়াং এজ, যখন আপনি আসলে মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েশন করে ঢুকেছেন, তার মানে আপনি ইয়াং, টিচিং করেছেন প্রাইভেট ইউনিভার্সিটির, আর ওই সময়ের এনভায়রনমেন্টটা আরও ফাস্ট। 20 বছর আগের কথা যদি, বা 15 বছর আগেও যদি ধরি, অনেক এখনকার মতো ছিল না। তো সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যারা আছে, তারা আপনি একবারে শুরুর কথা যেটা হয় যে আসলে ঢুকে আমরা যেমন অনেক কিছু ফেস করেছি, যে দেখতাম যে এটা ওরকম, ওটা ওরকম, ওটা ওরকম, ইনডিসিশনে ভুগতাম যে আসলে কি করা দরকার, কি হবে। আপনি স্যার শুরুর জায়গা থেকে টিচার হিসেবে কিভাবে দেখছেন বিষয়টাকে? জি জি, অনেক ধন্যবাদ। আমরা দেখেছি কি জানেন, যে আসলে ইউনিভার্সিটি এডুকেশনের কোন জায়গাটায় সমস্যাটা হয়, কারণ আমরা যখন কলেজ থেকে পড়ে ইউনিভার্সিটি ঢুকে যাই, আমার একই সমস্যা আমারও হয়েছিল। দেখা গেছে যে ইউনিভার্সিটি এডুকেশন এবং কলেজ এডুকেশন কিন্তু পুরোটা অনেকটাই আলাদা। যেমন কলেজে আমার একটা বোর্ড পরীক্ষা দিতে হবে, এইচএসসি, তার মানে কি আমার 2 বছর টাইম আছে, আমি যা কিছু করি না কেন সব কিছু ওইটা কেন্দ্রিক। কিন্তু ইউনিভার্সিটি পড়ালেখাটা কি 4 মাসে একটা সেমিস্টার, প্লাস এখানে যে কিউমুলেটিভ হবে, আমার যে শুধু মিড টার্ম এবং ফাইনালের স্কোরটা এনাফ না। তবে আরেকটা কথা তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে আমার কাছে এটা অবাক লাগছে যে আমরা যখন গ্রেডিং এ মার্কিং করি, আমরা বলছি কুইজ, অ্যাটেন্ডেন্স, মিড, ফাইনাল। আমার কাছে মনে হচ্ছে এইভাবে নামকরণটার মধ্যে সমস্যা আছে। কারণ কি, স্টুডেন্টের মাথায় আছে ফাইনাল, তার মানে কি বাকিগুলা কোনো ব্যাপার না, ওইটা ফাইনাল খেলার মতো, যে আমি যা করে আসছি সব ভুলে যাব, ফাইনালে ভালো করলে ভালো। কিন্তু আসলে কিন্তু তা না। ফাইনালে আমার স্কোর থাকতেছে কত, হাইস্ট 40%, তাহলে বাকি 60% কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগের ব্যাপার। এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম সেমিস্টারে ভুলে যায়, যার ফলে তারা প্রথম সেমিস্টারে খুবই শোচনীয় রেজাল্ট করে। আর এই যে যে তাদের মধ্যে একটা খারাপ রেজাল্ট করেছে বা পিছিয়ে পড়েছে, এইটার থেকে তারা আসলে আর ঘুরে দাঁড়াতে পারে না। কারণ বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখেছি ফেলিয়ারটাকে আমরা খুবই খুবই নেগেটিভ বা নেতিবাচকভাবে নিই। এটা আমি দেখছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের লাইফে সমস্যা হয়েছে, এবং বুয়েটে আমরা দেখতাম এটা সমস্যা। আর প্রাইভেট ইউনিভার্সিটি আরও বেশি। কেন? কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 2014 পরে আমি একেবারে পার্টিকুলারলি বলতে পারি, পড়ালেখার দিকে ফোকাসটা অনেকটাই কমে গেছে। আগে ছিল হচ্ছে কোয়ালিটি টিচার ছিলেন, তাদের কাজই ছিল ব্রত, যে আমার স্টুডেন্টকে আমি ভালো গ্র্যাজুয়েট বানাবো। কিন্তু 14 পরে আমরা দেখলাম যে টিচিং প্রফেশনটাতে আস্তে আস্তে খুব নিম্নমানের টিচারকে ইনক্লুড করার কারণটা খুব সিম্পল, কারণ কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু টিচার্স আমার হয়নি। প্লাস এই সময় আরেকটা কিছু ধরনের কিছু খারাপ পলিসির কারণে ভালো টিচার্সরা আউট হয়ে গেছে, দুর্বল টিচাররা ঢুকেছে। এই দুর্বল টিচাররা এসে এই মার্কেটটাকে আরো নষ্ট করে দিয়েছে। এখন ম্যাক্সিমাম জায়গাতে পড়ালেখার জায়গায় পড়ালেখা ছাড়া বাকি কাজগুলো হয়, কালচারাল, খেলাধুলা, মজা, চিলিং করা, ট্যুরে ঘুরতে যাওয়া, এইগুলোতে ফোকাস হওয়াতে স্টুডেন্টরা না একটা ইলুশনের মধ্যে পড়ে যায়, পড়াটা চলে যায় আতুর ঘরে, and that creates a lot of problem আসলে। স্যার, যে পার্সোনাল যে ইমোশন এবং লাইফ গোল, এইটার মধ্যে ব্যালেন্স কিভাবে করতে পারে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে বা যে কোনো জায়গার ইউনিভার্সিটির ছেলেরা, যে যখন তারা ঢুকে যায়, তো এজ হিসেবে খুব বেশি না, সব তো ইয়াং ছেলেই ঢুকছে বা ঢুকে এখানে, তাহলেও তারা পার্সোনাল গোলটা কিভাবে সেট করবে, আর হচ্ছে লাইফের ইমোশন আর গোলটা কিভাবে কি এটাকে ডিফাইন করবে কি? হ্যাঁ, এটা তো একটা প্যারেন্টিং এর সমস্যা আছে। আমি যেটা দেখেছি, অবজার্ভ করেছি, আমাদের যারা
প্যারেন্টসরা আছেন, এই ভার্সিটিতে যখন স্টুডেন্টরা যাচ্ছে তারা না একটা মানে ডিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে বাচ্চাদের সাথে। মানে ইউনিভার্সিটির নামটা দেওয়াতে হয়েছে কি বাবা মারা ওই কন্ট্রোলটা রাখতে পারে না। ওই বাচ্চাগুলো দেখায় যে আমি বড় হয়ে গেছি, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি কিন্তু এখন বড়, আমাকে কিছু বলা যাবে না। আর বেশিরভাগ প্যারেন্ট কিন্তু বাচ্চারা কোন সাবজেক্টে পড়তেছে ওই সাবজেক্টের ব্যাপারে তাদের মানে খুব বেশি জানেও না। হয়তোবা ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ারিং বা মেয়ে যদি ইঞ্জিনিয়ারিং করে তখন কিন্তু একটা কন্ট্রোল থাকছে। বাট আদার দেন দ্যাট আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ বাবা মা কিন্তু তার বাইরের এরিয়ার জিনিসগুলো খোঁজ রাখে না। অথচ উনি কিন্তু একটু কষ্ট করে দেখতে পারেন। যেমন ধরেন আমি ইঞ্জিনিয়ার বাট আমার বাচ্চা বিবিএ পড়তেছে, আমার জন্য কি খুব বেশি ডিফিকাল্ট যে একজন বিবিএ স্টুডেন্ট কি কোর্স পড়বে, কি করলে ভালো করবে এই ব্যাপারে কিন্তু ওরা খুবই অজানা। যার ফলে এই ছোট একটা বাচ্চা ওর জীবনে ডিসিশন নিচ্ছে কার মাধ্যমে? পিয়ার গ্রুপ আর কোনো একটা টিচার। এরা কি তাকে রাইট ডিসিশন দিতে পারছে, রাইট কাউন্সেলিং করতে পারছে? তাদের কি সেই সময়টা আছে? ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমি শুনি যে টিচার্সরা সময় দেয় না স্টুডেন্টকে কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং যেটা আমি বলবো, এটা নিয়ে কোনো সময় দেওয়া হচ্ছে? আর ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারগুলো যেটা করা হয়েছে, এখানে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা কতটা অভিজ্ঞ? ম্যাক্সিমাম তো ছোট ছোট বাচ্চা কাচ্চা, প্লাস যারা একটু সিনিয়র হয়েছে তারা তো ভাব ধরে বসে থাকে। ক্যারিয়ার প্লেসমেন্ট ডিরেক্টর নামটা খুবই বড়, তার কাজ হচ্ছে তেলু মাথায় তেল দেওয়া। ওই কিছু প্রতিষ্ঠানে বড় বড় কয়েকজন এইচআর টিচারের লোকদেরকে নিয়ে একটা ট্রেনিং করাবে, কাউন্সিলিং করাবে, কিন্তু বাচ্চাদের জন্য আসল যে সময়টা তাকে কি আমি দিচ্ছি? তারা তো দেখাই করতে পারে না। সো যার ফলে কি হচ্ছে বাচ্চাদের জন্য আমি খুব অসহায়ত্ব ফিল করি, মানে আসলে তাদের জন্য আমি আই ফিল রিয়েলি এমপ্যাথাইজ ফর দেম, আই ফিল এমপ্যাথি ফর দেম, বিকজ তার যাওয়ার জায়গা নেই। ও তখন কি করছে, পিয়ার গ্রুপ, বড় ভাই ছোট ভাই এদের কাছ থেকে কথা শুনে শুনে নিজের মতো করে একটা ডিসিশন নিয়ে আগাচ্ছে। অনেক বাচ্চা আমি দেখছি যে তার ফাইন্যান্স পছন্দ না, কিন্তু তার বাবা বলে দিচ্ছে যে না ফাইন্যান্সে ভালো চাকরি আছে এই জন্য ফাইন্যান্স করছে, কিন্তু তার পছন্দ ছিল মার্কেটিং। এরকম অপোজিট আমি ক্যারিয়ার কাউন্সিলিংটা আমাদের প্রথম সেমিস্টার থেকে করা দরকার। মানে একটা বাচ্চা যেদিন থেকে ক্লাস শুরু করলো, আমি বিশ্বাস করি প্রথম সেমিস্টারেই প্রত্যেকটা বাচ্চা ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য একটা গ্রুম আপ বা ওরিয়েন্টেশন মধ্যে যাওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু মিসিং আছে। তো এটাতে দায় কার? মানে এই যে যেটা বললেন যে আসলে গ্রুমিং হচ্ছে না বা গার্জিয়ানরাও দেখছে না, এই দায়টা আসলে এটা দায়টা দুই পক্ষ হবে, একটা হচ্ছে প্যারেন্টসদেরকে আর একটা হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কারণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওই কাজটাতে করছে না। কেন করছে না? কারণ সিম্পল, কারণ ও তো স্টুডেন্ট এমনিতে অ্যাডমিশন পাচ্ছে, ও কেন এই কাজটা করবে? রাইট, ও তো দেখছে যে এমনিতে আমি স্টুডেন্ট পাই। আর যেহেতু গ্রেডিং কে খুব সহজ করে দেওয়া হয়েছে, তার মানে স্টুডেন্টের মধ্যে কিন্তু অভিযোগ নেই। স্টুডেন্ট অভিযোগ করছে কখন? পাশ করার পরে চাকরি যখন পাচ্ছে না, ভালো কিছু করছে না, তখনই অভিযোগটা করছে, তখনই তো আর দেখার কেউই না। মূলত স্যার এটাই হচ্ছে যে আসলে একেবারে পড়াশোনা শেষের দিকে এসে বা গ্র্যাজুয়েশন শেষ করার পরে দেখতেছে যে তার পর্যাপ্ত স্কিলটা ওইটা পড়ার পরে করতে পারে না। তো এই যে একটা স্কিলেরও গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, আসলে এইটা সমাধানটা কি এইটাই যে প্যারেন্টস এবং ভার্সিটির দুই পক্ষ মিলিয়ে এটাকে একটা মানে একটা ব্যালেন্স সিচুয়েশন করবে এরকম কিছু আমি সমাধান? আমি মনে করি যে এখানে একটা ব্রেকিং এর দরকার। যেমন হয়েছে কি আমরা না বাংলাদেশের ক্ষেত্রে কি করি, আমরা ডিজিটালি ডিসিশন নিই। একটা বাচ্চা মনে করেন আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আমি কি তাকে অবজার্ভ করছি ও কেমন করছে? আমি কিন্তু দেখছি কি হঠাৎ করে তার এইচএসসি তে যদি রেজাল্ট ভালো হয় তাহলে বুঝবো সব ভালো ছিল, খারাপ হলে আমি বলছি ও তার মানে তুমি খারাপ করছো। এটা হচ্ছে না? হুম হুম হুম। কিন্তু আমার বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি বাচ্চারা যতদিন পর্যন্ত বাবা মার কাছে আছে, সে ভার্সিটি স্টুডেন্ট হলেও বাবা মাকে দায়বদ্ধতা নিতে হবে, প্রতি সপ্তাহে তাকে একটা ফিডব্যাক নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা বাবা মারা কি করেছি, একটু সরে গিয়েছি, আমরা সময়টা দিচ্ছি না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে, ডিপার্টমেন্টের চেয়ার বা ডিন সাহেব, তাদের কিন্তু কাজ এটা। কিন্তু আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ইউনিভার্সিটির উন্নয়ন নিয়ে যখন আমরা কথা বলি, আমরা বিল্ডিং টিল্ডিং র্যাঙ্কিং এগুলো নিয়ে কথা বলি, কিন্তু গ্র্যাজুয়েট মেকিং প্রসেসটাতে কি হচ্ছে এটা নিয়ে আমরা খোঁজ খবর রাখছি না। আমাদের এক একটা কোর্স যে দেওয়া হয়, ধরেন একটা স্টুডেন্ট 40টা কোর্স পড়বে, এই 40টা কোর্স থেকে কিন্তু সে একটা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, তার মানে তার স্কিলটাও ডেভেলপ হবে, তার ক্যারিয়ার নিয়ে একটা ক্লারিটি আসবে, এগুলো কিছুই হয় না। সে শুধু এই কোর্সগুলো পড়ে, একটা গ্রেড পায়, এটাই শেষ। তো দায়বদ্ধতা আমি মনে করি মোটা দাগে প্যারেন্টস এবং ইউনিভার্সিটি, তার আন্ডারে আমাদের টিচার্সদের একটা বড় দায়িত্ব নিতে হবে। এখন আমাদের টিচার্সরা কি এই ক্যারিয়ার নিয়ে খুব সচেতন আমার বাচ্চাদের? এটা আমরা কোশ্চেনটা আমি করতে চাই আপনার প্রোগ্রামের মাধ্যমে। এখানে আরেকটা যেটা প্রশ্ন, আপনি যেমন বললেন যে প্যারেন্টস এবং ভার্সিটি কর্তৃপক্ষ এর সাথে সাথে তো স্টুডেন্টের একটা দায় থেকে যায়। কারণ ভার্সিটি কর্তৃপক্ষ চেষ্টা করছে, প্যারেন্টসও চেষ্টা করছে, কিন্তু স্টুডেন্ট যেটা শুরুতেই বলছিলাম যে আসলে নতুন একটা পরিবেশে এসে অনেক কিছু বুঝতে পারে না, সেই ক্ষেত্রে তাদেরকে মোটিভেশন করা। তো আপনি যেহেতু
এরকম ট্রেনার কর্পোরেট এই বিষয়টা নিয়ে কাজ করছেন, তাদের যে মোটিভেশন এই জায়গাটা আপনার ওই ক্যারিয়ার এক্সপেক্ট যেটা আপনি ছাত্রদের পড়িয়েছেন এখন ট্রেনিং করছেন সেম জিনিসটাতে এটাকে ব্যালেন্স কিভাবে করা যেতে পারে অ্যাজ এ ছাত্র হিসেবে নতুন তাকে কিভাবে এখানে পিক করা বা হুক করা দেখেন যেতে পারে? এখানে আমাদের অনেক বড় মানের আলোকিত মানুষ দরকার। রিসেন্টলি আমি এক্সাম্পল দিব, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ইউসুফ স্যার, ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি খুবই অবাক হয়েছে, আমার 21 বছরের ক্যারিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশনে, বাট স্যার এমন একটা কথা বললেন যেটা আমি অবাক হয়েছে যে এইভাবে মানুষ চিন্তা করতে পারে। উনি বললেন যে আরিফ, আমি প্রথমে যে স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করি, এখানে যারা পড়তে আসে তারা বেশিরভাগ কিন্তু মনে কষ্ট নিয়ে আসে। আমরা কেন স্যার? বলে অনেকেরই স্বপ্ন ছিল বুয়েট বা মেডিকেলে পড়বে, পায় নাই, পাবলিকে পায় নাই, টপ প্রাইভেটে ইচ্ছা ছিল, পায় নাই। তার মানে আমাকে তো প্রথমে ওর মধ্যে যে একটা হলোনেস আছে ওইটা নিয়ে কাজ করা দরকার। আমি চিন্তা করে দেখলাম ইয়েস, আমরা তো মূল জায়গায় হাত দিচ্ছি না। আমাদের স্টুডেন্টরা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বড় হয়েছিল, কিন্তু কোন একটা কারণে এইচএসসি সে রেজাল্ট ভালো করে নাই, অথবা অ্যাডমিশন টেস্টে ভালো করে নাই, অথবা তাকে আমরা প্রথম থেকে যে কনফিডেন্সের সাথে বড় করা দরকার এগুলো নানা কারণে পারি নাই বলে সে কিন্তু ভর্তি পরীক্ষার যুদ্ধে হেরে গেছে। আমি নিজে আমার পরিবারে একই কথা শুনছি, সব জায়গায় একই কথা শুনি যে তোমার কাজ হচ্ছে শুধু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এই পর্যন্ত একটু কষ্ট করে এরপরে লাইফ আনন্দের, হুইচ ইজ এ ভেরি রং পারসেপশন। উন্নত বিশ্বে কি ঘটে? উন্নত বিশ্বে প্রথম 12 ক্লাস পর্যন্ত প্রতিযোগিতা হয় না। ওইখানে হচ্ছে যে আপনার নিজেকে জানার চেষ্টা করা যে আমার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি আছে কিনা, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হচ্ছে কিনা, বা আমার মধ্যে এমপ্যাথি আছে কিনা, বা আমার কমিউনিকেশন স্কিল কেমন, এগুলো নিয়ে কিন্তু কাজ করে। আর ওরা 12 ক্লাসের পরে যখন ওরা ইউনিভার্সিটি যাচ্ছে, এটাকে কিন্তু ওরা বলে কলেজ। কলেজ আমেরিকাতে কিন্তু ইউনিভার্সিটি মানেই হচ্ছে মাস্টার্স, আমরা নাম দিয়েছি ইউনিভার্সিটি। এটাও একটা ভুল করা আমার কাছে মনে হয়। সো যেটা হয় ওদের দেশে কিন্তু আপনি 13 ক্লাস যে ওইখানে যায় রিয়েল কম্পিটিশন শুরু, ওইখানে তারা হাই কোয়ালিটি হোমওয়ার্ক দিচ্ছে, ওখানে কিন্তু আপনাকে দুমড়ে মুচড়ে ফেলবে। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখানে যে ড্রপ আউট হয়। কেন হয় ড্রপ আউট? কারণ যারা পড়তে চায় না, যারা আর বেশি পড়তে চায় না, তারা ড্রপ আউট হয় এবং তারা কিন্তু তার ওই 12 ক্লাসের এডুকেশন দিয়ে একটা নর্মাল চাকরি করে, সেখানেও তারা বেতন খারাপ পায় না, $2,500 পায়। বাট যারা রিয়েলি ভিতর থেকে আগের থেকেই মোটিভেটেড, ওরা কিন্তু কলেজ এডুকেশনেও ভালো করছে। কিন্তু আমাদের দেশে এটা কিন্তু মিসিং। আমাদের বাচ্চাদেরকে বলাই হয়েছে তোমার লাইফ সাইকেল হচ্ছে 12 ক্লাস পর্যন্ত। ইভেন আই ওয়াজ অলসো ব্রট আপ ইন দ্যাট ওয়ে, যে তুমি বুয়েটে ঢুকো তাহলে লাইফ শেষ, আর কিছু কিন্তু পড়ালেখাটা কিন্তু আসল পড়ালেখাটা হবে ইউনিভার্সিটি লেভেলে। আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে আমি এই জন্য দোষ দিই না, কারণ বাচ্চাদের মাথায় তো ঢুকাই দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে কতটা দুঃখ লাগে, এখনো পর্যন্ত ভিকারুননিসা, নটরডেম, বুয়েট, আইবিএতে চান্স পাওয়াটা হয়েছে একটা সারা জীবনের সেলিব্রেশনের জায়গা। এটা কোনো উন্নত দেশে নাই। এখনো বাংলাদেশের বাচ্চারা মনে করছে আমি ভিকারুননিসা চান্স পাইছি ভর্তি পরীক্ষা, ওয়াও। এটা না, আমি বুয়েটে চান্স পাইছি তাতে কি যায় আসে? ইভেন আপনি বাংলাদেশের পত্রিকাগুলো দেখেন, তারা এটাকে একটা বিক্রির একটা ব্যবস্থা করেছে। তারা প্রতি বছর কি করছে, বুয়েটে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কে, কমিউনিটিকে। আমি এটা খুবই আনফরচুনেট মনে করি আলামিন, আমরা এগুলো সেলিব্রেট করার জিনিস না। আমি বুয়েটে পরীক্ষায় ফার্স্ট হয়েছি, মেডিকেলে ফার্স্ট হয়েছি, কোয়ালিটি ফার্স্ট, এটা কি সেলিব্রেশন করার জিনিস? জাতীয় জিনিস এটা? প্রশ্নই আসে না। আমরা এখনো 30, 40, 50 বছর আগে পড়ে আছি। আমাদেরকে বাচ্চাদের ক্যারিয়ার কাউন্সেলিং করতে হবে যে তুমি তোমার ক্যারিয়ারে তুমি কি করে তোমার লাইফটা পার করতে চাও। আমরা সেটা নিয়ে কিন্তু তাকে গ্রুম আপই করছি না। এই জন্য আমি বাচ্চাদের দোষটা কম দিই একটু। আচ্ছা, কারণ আমাদের মেজরিটি বাচ্চা, আমি বুয়েটে পড়েছি, আমিও তো জানতাম না আমার ক্যারিয়ার গোল কি। আমি আপনাকে শেয়ার করি, আমি যখন বুয়েটে ভর্তি হই আমার ছোটবেলার শখ ছিল কম্পিউটার সায়েন্সে পড়বো। আমি অ্যাডমিশন টেস্টে 52তমে, বুয়েটে যাওয়ার পরে বিশ্বাস করবেন না, আমি ওখানে যে বুঝতেছি না যে আমি কি করব। কোনো হল অফ ফেম নেই, আমার সিনিয়ররা কি করেছে কোনো কিছু না, আমাদের টিচাররা কিন্তু কোনো গ্রোম আপ করে নাই। আমি যে ইঞ্জিনিয়ারিং পড়ে 4 বছর পরে কি হয়ে উঠবো আমি জানি না। বুয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানেন? ক্লাসে ভর্তির সময় এই ইয়ের বই নিয়ে, ওই যে কি বলে জিআরইর একটা বই নিয়ে ঢোকে, ব্যারন্সের বই। ও একই সাথে এটা পড়ে এটা পড়ে, কারণ ওর টার্গেটে থাকে যে আমি 4 বছর পরে আমেরিকায় যাব, যে ওর টার্গেটই এটা। এই জন্য কিন্তু দেখেন বুয়েটের পোলাপান কি করে জানেন? ওরা সারাদিন আইদার কোচিং করে টাকা ইনকাম করে, আর এই ব্যারন্সের জিআরই পড়ে। আর যারা টপ কয়েকজন পড়ালেখা করে সারাদিন ওরাই টিচার হচ্ছে। তো এই যে একটা কালচার আমরা তৈরি করে ফেলেছি, এখান থেকে তো আমরা বেরোতে পারছি না। এই জন্য ইনোভেশনটা নাই। যে 3 ইডিয়টসে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে আমির খানের ক্যারেক্টারটা। সো বাংলাদেশের বাচ্চাদেরকে এই ধরনের ক্যারিয়ার কাউন্সেলিংটা, ক্যারিয়ার গ্রুমিং, এটা কিন্তু নাই। আমি কি বাচ্চাকে জিজ্ঞেস করছি যে তুমি তুমি কি হতে চাও বড় হয়ে? কি করতে চাও না, কি হতে চাও, কি ধরনের মানুষ হতে চাও, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। আমরা বলি যে ঠিক আছে, ও আচ্ছা আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার। তার মানে দেখেন ওর লাইফটা কিন্তু 5-6 বছরে ওকে আমি সেট করে দিচ্ছি যে তোমার টার্গেট হচ্ছে মেডিকেলের চান্স পাও অথবা বুয়েটের চান্স পাও, তাই না? বা কুয়েটের চান্স পাও।
কিন্তু ও চিন্তা করবে যে না, আমি মানুষের জীবন বদলাতে চাই, আমি একজন ডাক্তার হয়ে কোটি কোটি মানুষের সেবা করতে চাই। এইগুলো কিন্তু ওদেরকে আমরা ঢুকাই না। আমরা ঢুকাই দিচ্ছি যে তোমার শর্ট সাইটের একটা ক্যারিয়ার ওকে স্বপ্ন দেখে। আর এই স্বপ্নটা বেশিরভাগ মানুষ দেখেন 95% মানুষের কিন্তু স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাডমিশন টেস্ট। এই যে অ্যাডমিশন টেস্ট কনসেপ্টটা কিন্তু বাংলাদেশের বাচ্চাদের ক্যারিয়ার ধ্বংস একটা বড় কারণ আমি মনে করি। আর মানে রাইট ওয়েতে গ্রোমিং আপ হচ্ছে না আসলে। তাহলে অ্যাডমিশন টেস্টে যেটা এটার বিকল্প কি হতে পারে? মানে অ্যাডমিশন টেস্ট না, বিকল্প হতে পারে যে অন্যান্য ভার্সিটিগুলোকে এগিয়ে আসতে, মানে বুয়েট, আইবিএ বা মেডিকেল, এদের সাকসেস স্টোরি, প্রবাবিলিটি অফ সাকসেস কিন্তু হাই আসলে। কারণটা কি? কারণ দেখা গেছে যে আপনার যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনার কিন্তু ডিগ্রিটা মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক না? যেমন ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং চাকরি দিবেন, আপনি কি দেখবেন প্রথমে? ডিগ্রিটা দেখবেন, আমরা হার্ড স্কিল বলি হোয়াটএভার। তো এটার বিকল্প তো তৈরি হয়নি। তাহলে এখন কি করতে হবে? বাকি ইউনিভার্সিটিগুলোকে এখন ভালো করতে হবে। কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলার কে আমরা কি ভালো করতে পারছি? আজকে মনে করেন আমরা ইচ্ছা মতো স্টুডেন্ট ভর্তি করাচ্ছি, ইউজিসি রুল কেউ মানে না। ইউজিসি কিন্তু রুল করে দিয়েছে যে আমি পার সাবজেক্টে প্রতি সেমিস্টার 50 জন বেশি নিতে পারবো না। বাট এক একটা ভার্সিটি 500 1000 করে নিচ্ছে, পাইকারি হারে স্টুডেন্ট নিচ্ছে। এখানে কিন্তু কোনো পলিসি নাই, যে যেভাবে পারে তার সিটটা ফিল আপ করছে। মানে যে পড়তে চাচ্ছে না সেও ঢুকতেছে। আমি খবর পেয়েছি যে অনেক ভার্সিটিতে আপনি খোঁজ নেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে অন অ্যাভারেজ খুব সম্ভবত ড্রপ আউট রেটই আছে হয়তো 30-40%। ইজন্ট ইট ভেরি ডেঞ্জারাস? তার মানে এই যে ড্রপ আউট হয়েছে, এই বাচ্চার টাকাগুলো যে নষ্ট হলো, কার টাকা নষ্ট হলো? তার মানে কিন্তু অনেক বাচ্চা তাদের ক্যারিয়ার কাউন্সেলিং হলে এই বাচ্চাগুলো হয়তো এই সাবজেক্ট পড়তোই না, এই ভার্সিটিতে পড়তোই না, কিন্তু ওই যে রং কাউন্সিলিং, ওকে একটা ভার্সিটিতে ঢুকতেই হবে। তো এই জায়গাগুলো কিন্তু অনেক ধরনের বড় সমস্যার জায়গা। এবং আমি মনে করি যে আপনি যদি মনে করেন ধরেন ইন্টারমিডিয়েট পাস করতেছে কতজন, এবার হয়তো বা 10 লাখ পাস করলো 12 লাখ, তাহলে আপনি ধরেন ইউনিভার্সিটিতে পড়ছে প্রায় 4-12-48 লাখ স্টুডেন্ট হয়তো পড়ছে, বা 35 লাখ। এদেরকে নিয়ে ভাবার সময় হয়েছে। আজকে যে আমাদের যে মানে শিক্ষিত বেকার বাড়ছে, এটার বড় কারণ কিন্তু এই যে ফেলিয়ার অফ দ্য ইউনিভার্সিটিস, যেখানে আমরা একটা স্টুডেন্টকে রাইট ক্যারিয়ার পাথ দিতে ব্যর্থ হচ্ছে। বাচ্চাকে যদি আমরা ঢুকাইতে পারতাম যে না তোমার টার্গেটটা এইটা, যেমন দেখবেন পাবলিক ইউনিভার্সিটি কিছু কিছু এরা কেন ভালো করে? এরা কি ইউনিভার্সিটির জন্য ভালো করে? না, এরা কিন্তু পিয়ার কম্পিটিশনের জন্য ভালো করে। যেমন বুয়েট বা আইবির একটা বাচ্চা জানে যে আমি যদি আমার ক্লাসমেটের থেকে একটু উপরে থাকতে পারি আমার জন্য ভালো ক্যারিয়ার হবে। ওই জন্য কিন্তু নিজে একটা নিজের ইন্টারনালি কিন্তু সে মোটিভেটেড। তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে কিন্তু এই কম্পিটিশনটা নাই, তাই না? ও কিন্তু বিভিন্ন ব্যাচের সাথে কোর্স নিচ্ছে, ওর মধ্যে কিন্তু তাড়নাটা নাই। কিন্তু এই কম্পিটিটিভনেসটা তো আসতে হবে। যেমন হার্ভার্ড বিজনেস স্টাডিজ একটা রিসেন্টলি রিসার্চ বের করেছে আউটকাম। সেখানে বলেছে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য একটা স্কিলই দরকার, সেটা হচ্ছে গ্রিট। আচ্ছা, জিদ বা গ্রিট। এই গ্রিটটা কাদের মধ্যে আছে আপনি খেয়াল করেন? পাবলিকের মধ্যে আছে, স্টুডেন্টের মধ্যে। আমাদের প্রাইভেট ভার্সিটির মধ্যে কিন্তু গ্রিটটা নাই। এই গ্রিটটা তো আনতে হবে। গ্রিটটা কিভাবে আনবেন? একটা ক্যারিয়ারের কাউন্সেলিং করে ওখানে কিন্তু আমাকে আউটপুট বের করতে হবে। আচ্ছা, এই স্টুডেন্টটা ভালো করেছে, ধরেন সেমিস্টার স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা স্টার স্টুডেন্ট, এই ধরনের কিছু কনসেপ্ট আমার আনা দরকার, যেখানে একাডেমিক কম্পোনেন্টটাকে গুরুত্ব দিতে হবে যে ও কি শিখছে কিনা। আর আমাদের যেটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে যে আমরা যেহেতু পড়ালেখাটাকে এখন দুর্বল করে ফেলেছি, এই জন্য ইউনিভার্সিটিগুলোতে নন একাডেমিক জিনিসগুলো বেশি হচ্ছে, যেটাকে বলছে কো কারিকুলার বা আমাদের দেশে কো কারিকুলার হয় না, আমাদের দেশে এক্সট্রা কারিকুলার হয়। আমেরিকার কনসেপ্ট হচ্ছে কো কারিকুলার। কো কারিকুলার মানে স্টুডেন্ট যে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো করবে ওগুলো কিন্তু তার মূল একাডেমিকে হেল্প করে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আমরা এক্সট্রা কারিকুলার করছি। খেয়াল করে দেখেন একটা সিএসসি ইঞ্জিনিয়ার যে হচ্ছে, ও দেখা গেছে কালচারাল ক্লাবের সাথে আছে। এটা তার বিনোদনের জন্য, হবির জন্য ভালো, বাট ক্যারিয়ার জন্য কি ভালো? কিন্তু যে সিএসসি তে পড়ছে তার তো মূল টার্গেট হবে সে একটা কম্পিউটার ক্লাবের সাথে থাকবে বা অন্য কিছু, তাই না? মানে এই কমপ্লিমেন্ট কিন্তু আমরা করছি না। আপনি দেখবেন যে খুব মানে বেশি ডাইভার্সিটি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে। এটা কিন্তু আমাদের জন্য ক্ষতি হচ্ছে আসলে। কারণ এই কো কারিকুলার আমরা বানাতে ব্যর্থ হয়েছি। আমরা বানাইছি এক্সট্রা কারিকুলার, বনভোজন, পিকনিক, নাচানাচি। ইটস নট ব্যাড, বাট এটা যখন আপনার প্রাইমারি হয়ে যাবে তখন কিন্তু মুশকিল। এগুলো সেকেন্ডারি থাকতে হবে। প্রাইমারি কনসার্নটা তো আমার শেখা এবং ডিগ্রির মাধ্যমে স্কিলড হইতে হবে। তো আমার ডিগ্রিটা হচ্ছে, স্কিলটা হচ্ছে না। তাহলে একটা স্টুডেন্ট কখন ফিল করতে পারে যে আমার ফোকাসটা আমি নষ্ট করে ফেলছি বা হারিয়ে যাচ্ছি? এটা তো সাধারণত হয় ভর্তি হওয়ার পরে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। যে আপনার আবার সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের কথায় চলে আসে যে সে কখন এই জায়গাটাতে সে বুঝতে পারবে যে আমি মনে করি আলামিন এটা মানে অসাধারণ একটা প্রশ্ন, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব সাম্প্রতিকের সাথে আপনারা থাকবেন। কারণটা হয়েছে যে এই ধরনের আলোচনা আমাদের বাংলাদেশে বেশিরভাগ পডকাস্টে কিন্তু হচ্ছে না। আমি যেটা বলছি, তো খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন। আমি মনে করি যে আমাকে
একটা ব্রেক যেটা বলছিলাম, আমি প্রত্যেক সেমিস্টার শেষ করতে হবে। যে আমি সেমিস্টার শেষ হলো, এই সেমিস্টারে আমি যখন ঢুকছিলাম 4 মাস আগে, সেই আমি আর এই এর মধ্যে পার্থক্যটা কি? হুম, এটা মেজার করা শুরু করতে হবে। তার মানে মেজার কি দিয়ে করব? আমি রিসেন্টলি এটা নিয়ে কাজ করা শুরু করেছি। আমি বলছি যে ৩ টা স্কিল, এটা আপনার সাম্প্রতিকের প্রোগ্রামে আমি বলে যাই। ৩ টা স্কিল খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, ২ নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর ৩ নম্বর হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। হুম, হুম, যে আমি সবকিছুই করতে পারি। একটা মানুষের জন্য সবই সম্ভব। আমি মজা করে বলি যে রকেট সায়েন্স ছাড়া আর কোনো কিছুই রকেট সায়েন্স না। তার মানে রকেট সায়েন্স ছাড়া সবই শেখা সম্ভব যদি আমি চাই। এটাকে আমরা বলছি গ্রোথ মাইন্ডসেট। তো একটা বাচ্চা দেখবে যে আমার কমিউনিকেশন স্কিল, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে আমার গ্রোথ মাইন্ডসেট। এই ৩ টা প্যারামিটার আমি কোথায় আছি? প্রত্যেকটা সেমিস্টার শেষে দেখবে। ১ নাম্বার। আর ২ নম্বর হচ্ছে আমি যে সাবজেক্টে পড়ছি সেই সাবজেক্টে আমি আস্তে, আস্তে এক্সপার্ট হচ্ছি কিনা। কারণ ব্যাচেলর করা মানে কিন্তু আসলে তাকে কিন্তু এমপ্লয়েবল হইতে হবে। হুম, তাকে কিন্তু স্ট্যান্ডস আউট করতে হবে মার্কেট থেকে। সো বাচ্চাদেরকে জিজ্ঞেস করব যে তুমি তোমার স্ট্রেংথস নিয়ে কাজ করো ১ম সেমিস্টার থেকে। আর ২ নম্বর হচ্ছে তোমার উইকনেস গুলো নিয়ে কাজ করো। যেমন দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা ভার্সিটিতে পড়তে আসার পরে সে কমিউনিকেশন স্কিলে হয়তোবা সে আ স্পিকিং এ ভালো। কিন্তু হয়তোবা তার লিসেনিং স্কিলটা ভালো না। হুম, হুম, ১ নাম্বার। হতে পারে যে সে গুছিয়ে বলতে পারে না। সে কথা বলতে পারে ভালো, বাট গুছিয়ে বলতে পারে হুম, না। আবার কিছু স্টুডেন্টের মধ্যে আপনি দেখবেন যে তারা টিমে কাজ করতে পারে না। অনেক বাচ্চারা আছে তারা আপনার ক্রিটিসিজমটাকে সরাসরি সহজে নিতে পারে না। টিচার যদি বলে যে, "না তোমার অ্যান্সারটা হয়নি", ও তখন কষ্ট পায়। এটা কিন্তু আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। তারপরে আমি টিমে কাজ করতে পারি কিনা? When I am working, am I only focusing on myself, or আমি আমার টিম মেম্বারদেরকেও ফোকাস? দেখবেন যে বাংলাদেশের পড়ালেখার একটা বড় ত্রুটির জায়গাটা হচ্ছে যে আমরা এখানে ইন্ডিভিজুয়াল পারফর্মার বের করি। হুম, আমরা কিন্তু গ্রুপে কাজ দিলে ওই গ্রুপের কিন্তু একটা রিওয়ার্ড করি না। যার ফলে হইছে কি আমাদের বাচ্চারা বাংলাদেশে দেখবেন যে দলে কাজ করতে খুব অনভিজ্ঞ। পারে না। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে প্রজেক্ট দেই স্টুডেন্টদেরকে কাজ করতে গ্রুপ, ওরা দেখি ঘুরে ফিরে ৩-৪ টা বন্ধু মিলে ৪ বছর ধরেই প্রজেক্ট করে। তার মানে কি হচ্ছে? আমি কিন্তু ছোট মানে ইউনিভার্সিটি লাইফে কমফোর্ট একটা জোন ক্রিয়েট করছি। I don't know how to meet with the people from different background. এজন্য দেখবেন যে বেশিরভাগ বাচ্চারা আ ক্যারিয়ারে যাওয়ার পরে বসদের সাথে ভালোমতো ইন্টারেকশন করতে পারে না। বিকজ এই বস ও কিন্তু ডিফিকাল্ট মানুষের সাথে কাজ মানে মানে ডিফারেন্ট মানুষের সাথে কাজ করে নাই। আমরা মনে করি যে ডিফিকাল্ট কনভারসেশন কেন? বিকজ ও ডিফারেন্ট কথা বলছে। হুম, হুম, এটা কিন্তু আমাদের বাচ্চা এটাকে আমরা বলছি ইমোশনাল হুম, হুম, ইন্টেলিজেন্স এর কাজ। যে আমাকে সব ধরনের মানুষের সাথে আমার মিশে চলতে যেটা আমরা এমপ্যাথির মধ্যে কভার করছি। আরেকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ওই যে বাচ্চাগুলো দেখেন মনে করেন ও হয়তোবা আইবিএ তে শখ ছিল। ধরেন একজন বিবিএ পড়বে। একটা বাচ্চার কথা চিন্তা করেন। ও আইবিএ তে শখ ছিল যে আমি আইবিএ তে পড়ব। কিন্তু আইবিএ তে চান্স পাইনি। ঢাকা ভার্সিটিতে আমি গভর্নমেন্টে পড়ব, পায় নাই। তার মানে কেউ ২ টাই পাইল না। এরপরে চিন্তা করছে আরেকটা পাবলিক, সেটাও পায় নাই। তার মানে দেখেন ও 4th ওর যে টার্গেট সেখান থেকে নিচে নেমে গেছে না? হুম, কিন্তু হুম, ওর মধ্যে যদি গ্রোথ মাইন্ডসেট থাকে ও কি চিন্তা করবে? যে না, আমি এই ইউনিভার্সিটিতে পড়ছি তাতে কি যায় আসে? হুম, I have the capacity to become the best even, তাই না? কিন্তু ওই যে হেরে গেছে, হেরে যাওয়াটাকে সে হেরে যাওয়া ধরে নেবে না। ও মনে করবে this is my learning that I didn't work hard, লার্ন করবে, শিখবে, তখন কি করবে? সে কিন্তু লাইফ করতে আমি আমার নিজের লাইফের একটা এক্সাম্পল দিতে পারি। আমি যখন বুয়েট থেকে পাস করি ২০০৪ সালে, আমার তখন সিজিপি অত ভালো ছিল না। প্লাস তখন কিন্তু টুইন টাওয়ার অ্যাটাক এর পরের ৩ বছর পরে তো তখন বাংলাদেশের বুয়েটের ছেলেপেলেরা বিদেশে যেতে পারতেছিল না। এই কারণে হয়েছে কি প্রচুর কম্পিউটার গ্র্যাজুয়েট দেশে রয়ে গেছে। আর ইউনিভার্সিটিগুলোতে তখন সিএসই টা ধস। হুম, হুম, যার ফলে কি হয়েছে? ডিমান্ড শেষ, সাপ্লাই আছে। হুম, হুম, যার ফলে আমি ২০ টা ইউনিভার্সিটিতে আমার সিভি দিছিলাম। ২০ টা ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করছিল। আচ্ছা, এ গ্রেডের একটাও না। হুম, 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 আমি জানি যে এ গ্রেড আমাকে নিবেই না। কারণ আমার 3.75 প্লাস না। আমি বি, সি গ্রেড ট্রাই করছি, একজনও আমাকে এন্টারটেইন করেনি। অথচ সেই আমি যখন সিলেট একটা ইউনিভার্সিটি ঢুকি, আমি যখন টিচার হই, আমার মনে আছে আমি ক্লাস নিব, রাত ৩টা-৪টা পর্যন্ত আমি আমার পড়া রেডি করছি। আচ্ছা, I was so dedicated because আমি চাইছি যে না আমার ক্যারিয়ারের সাথে আমি আমার বাচ্চাদের সাথেও ইনজাস্টিস করতে পারি না। তো আমি নিজে প্রিপারেশন যখন নিছি, আমার এখনো মনে আছে আমার চোখ দিয়ে টপ করে পানি পড়ছিল যে এর 20% যদি হার্ড ওয়ার্ক করতাম তাহলে আজকে আমি হয়তো বুয়েটের টিচার হতে পারতাম। ইউ সি দ্যাট? হ্যাঁ, সো হ্যাঁ, এই আমি কিন্তু পরে ঘুরে দাঁড়াইছি কিভাবে? আমি ১.৫ বছর টিচিং করার পরে যখন বিদেশে পড়তে চলে যাই, আমি এমবিএ করি এবং মাস্টার্স করার পর যখন দেশে ফিরে আসি ২.৫ বছরের মধ্যে, যে আমাকে ২০ টা সি, ডি গ্রেড ইউনিভার্সিটি রিজেক্ট করেছিল, সেই আমাকে টপ ৫ টা ৩ টা ইউনিভার্সিটি জব অফার করে। হুম, যেটা এআইবি আমাকে ফুল টাইম জব অফার করে। আমি হুম, ইন্ডিপেন্ডেন্টে পার্ট টাইম শুরু করি। ইস্ট ওয়েস্ট আমাকে পার্ট টাইম কোর্স অ্যাসাইন করেছিল, আমি নিইনি। কারণ আমার কাছে মনে হয়েছে এত পারব না।
আর নর্থ সাউথ আমি তখন অ্যাপ্লাই করিনি, আর ব্র্যাকে আমি অ্যাপ্লাই করিনি। বাট পরে কিন্তু আমি শিখি নর্থ সাউথে টিচার হয়ে 1 বছর পরে, আর ব্র্যাকে আমি পরে 2014 ফুল টাইম জব করি। তার মানে কি, হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, যে আমি দেখেন এতগুলো মানে বিসি ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করেছে, সেই আমি ফেইলিয়ারটাকে কি করলাম, আমি ফেইল সে আজ এপিজে আবুল কালাম স্যারের মধ্যে কথা যে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, আমি কিন্তু এটাকে ঘুরে দাঁড়াইছি। তাহলে আমাদের বাচ্চারা কেন পারবে না? আজকে আমি মনে করতেছি যে ঠিক আছে, আমি হয়তো বা 3 সালের কাজী নজরুল ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমি যদি আজকে ভালো পড়ালেখা করে জিআরইতে যদি আমি ভালো স্কোর করি, তাহলে কি আমি বিদেশে ভালো ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপ দিবে না ফুল? অবশ্যই দিবে। জিআরই জিম্যাটটা আসছে কেন? জিআরই জিম্যাট কেন আসছে? আজকে আমি যদি বলি আমার লিমিটেশনটা মেনে নিই যে না আমি তো বুয়েটে পড়ি না, আমি আইবিএতে, কোনো সমস্যা নাই, জিআরই জিম্যাট ইজ দেয়ার। এই কোর্স এটা আনা হয়েছে কেন? কারণ ওই অথরিটি দেখছে, বাইরের ইউনিভার্সিটিগুলো দেখছে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট পড়তে আসে, এদের সিজিপি এর সাথে মানের কোনো ঠিক নাই। তখন ওরা কি করলো? ওরা এই দুইটা এক্সামিনেশন নিয়েছে, যেমন গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন বলছি না আমরা, তার মানে তুমি 4 বছরে আসলে কি করেছো ওইটাই কিন্তু জিআরই। এটা আমাদের বাংলাদেশের মানুষজন বোঝে না কিন্তু। ওরা মনে করে এটা হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার একটা জিনিস, তা না। ওরা দেখতেছে যে এই বাচ্চাটা ব্যাচেলরে কতটুকু শিখছে। আজকে আমি যে ভার্সিটিতেই পড়ি, আমি যদি জিআরইটা বা জিম্যাটটা যদি ভালো করে দিই, ভালো স্কোর আনি, তাহলে আমাকে কে আটকে রাখবে? কেউ তো আটকে রাখতে পারবে না। তা আমরা কিভাবে ভাবছি না কিন্তু। তা আমি আপনার প্রোগ্রামেই বলতে চাই, সাম্প্রতিকের মাধ্যমে যেসব বাচ্চারা শুনবে, আমি মনে করি বাংলাদেশে 38 লাখ যে ইউনিভার্সিটি পড়ে স্টুডেন্ট, প্রত্যেকের এই পডকাস্টটা দেখা উচিত, এবং তাদের জন্য এটাতে অনেক ধরনের ইনস্ট্রাকশন, তার লাইফটা বদলে দিবে কিন্তু আসলে। ওই শুরু হয়ে গেল, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল, দেখলো যে আমার রেজাল্ট ভালো নয় বা আমি পিছিয়ে যাচ্ছি, খারাপ করছি, সব মিলে এরকম একটা বিধ্বস্ত মতো জায়গা থেকে আবার বাস্তবসম্মতভাবে নিজেকে ফিরিয়ে আনার জন্য সে কি ইনিশিয়েটিভ নিতে পারে? এটা আরেকটা চমৎকার প্রশ্ন। যেটা হয়েছে কি, আমরা না ওই যেটাকে আমরা ফাইন্যান্সে পড়াই বলি সাঙ্ক কস্ট বলি, মানে আমার ডিসিশন মেকিং এ এমন কিছু কম্পোনেন্ট আমি মাথার মধ্যে নিয়ে আসি যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ওটাকে আমরা বলি কি ইরিলেভেন্ট, তাই না? যেমন আমি একটা প্রোডাক্ট লঞ্চ করবো, আমি মার্কেটিং 1 কোটি টাকা খরচ করছি, এখন আমি এই প্রোডাক্টটা লঞ্চ করি বা না করি 1 কোটি টাকাকে আমি ফিরে আনতে পারবো না, এই জন্য তো এটাকে আমি সাঙ্ক কস্ট বলি। আমি এটা মজা করে রিলেট করছি, আমাদের বাংলাদেশের বাচ্চাদের মধ্যে হাজার হাজার সাঙ্ক কস্ট। আমি 5 সেমিস্টার খারাপ করছি, আর করে লাভ কি? আরে বাবা, ফরগেট অ্যাবাউট দ্যাট। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে স্টার্ট এ স্মল। তুমি যখন পিছিয়েই গেছো, তুমি 1 বছরে, তুমি 2 বছর ধরে পিছিয়ে আছো, তুমি কি 1 বছরে পারবা আগাতে? নো। তুমি হয়তো গ্রাজুয়েট হয়ে গেছো, এখন দেখছো তোমার ফ্রেন্ড 50 টাকা চাকরি করে, তুমি 10 টাকা চাকরি পেয়েছো, তুমি কি রাতারাতি আজকে তাকে বিট করতে পারবা? কথার কথা নো। তাহলে তোমাকে ইউ হ্যাভ টু স্টার্ট স্মল, যে আমি বর্তমান জায়গায় যেটা আছি এখান থেকে বেস্ট কি করতে পারি, বেস্ট কি করতে পারি, ইয়েস আই ক্যান লার্ন সাম ভ্যালুয়েবল স্কিলস, এবং আমি 2 দিন সপ্তাহে হয়তো পার্ট টাইম কিছু করলাম, এটা করতে করতে কি হবে, আমার স্কিল লেভেল আপ করতে হবে, এটাকে আমরা বলি লেভেলিং আপ, কিন্তু স্টার্ট স্মল। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চাদেরকে আমি বলবো পেশেন্স রাখতে হবে। আমি মনে করি ওই গ্রিটের সাথে আরেকটা জিনিস খুব ওয়েল কানেক্টেড। লাইফে আমরা যারা ভালো কিছু করতে চাই, ধৈর্যের থেকে বিকল্প কিছুই নাই। এবং এই জন্য আপনি দেখবেন যে কোরআন মজিদে আমার সব ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, সবই ফেভারিট, বাট মোস্ট ফেভারিট সূরা আসর, যেটা এখানে দেখেন সময় নিয়ে কি কথা বলা হয়েছে না, সবর করতে বলা হয়েছে। এবং এই পেশেন্সটা এত ভ্যালুয়েবল, কিন্তু এই পেশেন্সটাকে আমরা শিখছি। আমি সব জায়গায় মজা করে বলি যে আমরা বাংলাদেশিরা আল্লাহর কাছে দোয়া করি এভাবে যে আল্লাহ আমার ধৈর্য দাও, এক্ষুনি দাও। তার মানে কি, ধৈর্যটাও আমাকে এখন দিতে হবে, কিন্তু আমার যে পেশেন্সটা তো আমাকে ধরে রাখতে হবে। সো এই 3টা জায়গায় যদি কাজ করি, আমি স্টার্ট স্মল, আস্তে আস্তে শুরু করি একটা। আরেকটা কাজ আমি করব যে এই বাচ্চাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় আপনারা মেন্টর একজনকে খুঁজে নেন, এবং এটা রাইট মেন্টর হতে হবে। বাংলাদেশে দেখবেন যে উপদেশ দেওয়া সবচেয়ে সহজ, কারণ সবাই না উপদেশ দিতে ভালোবাসে, এই জন্য আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। এই মেন্টরটা কি শিক্ষক থেকেই কাউকে নিবে না, যে কেউ হতে পারে? যে কেউ হতে পারে, তার চাচা হইতে পারে, তার দাদা হইতে পারে, তার প্রথমে দেখা হচ্ছে তার ফ্যামিলিতে কেউ আছে কিনা, মানে যে যাকে আমি ওয়াইজ মনে করি বা তাকে সোসাইটি ওয়াইজ মনে করে, শুধু নিজে ওয়াইজ না, আমি দেখবো যে তার একটা সোসাইটিতে তার একটা পজিশন আছে। অনেক ফ্যামিলিতে আমি দেখছি খুব বর্ণাঢ্য ক্যারিয়ারের মানুষজন আছে। এটা যদি না হয় তাহলে তার বন্ধুর কোনো ফ্যামিলি মেম্বার হইতে পারে, এরপর হইতে পারে তার শিক্ষক। বাট শিক্ষকদের জায়গায় আমি যেটা আপনার প্রোগ্রামে বলেছি আগে, যে শিক্ষকদের কিন্তু তাদের মানে তারা যেহেতু ওইভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারেনি, এই জন্য শিক্ষকদের সাথে কে মেন্টর বানানো অনেক সময় ভালো, আবার অনেক সময় কিন্তু রিস্কিও হয়ে যায়। আমার রাইট মেন্টর হবে কিনা, এই মেন্টরটা ওই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে কিনা, তাও তো ব্যাপার, তাই না? আমরা অনেক সময় কিন্তু হুটহাট একটা মেন্টরিং করে দিই, এটাও কিন্তু ঠিক না। তা আমি বলবো যে আপনার প্রোগ্রামের মধ্যে যারা শিক্ষক আছেন, আপনারা যদি সত্যিকার অর্থে মেন্টর হতে চান, আপনার মেন্টরশিপটা শেখেন,
তারপরে মেন্টর আলাদা করে মেন্টরশিপ তারপরে মেন্টর হন। মানে একটা বাচ্চা আসলেই তাকে আপনি না বুঝে আপনার মন গড়া একটা অ্যাডভাইজিং দিয়েন না, কারণ এটাতে বাচ্চাদের অনেক ক্ষতি হয় আমি দেখছি। তো বাচ্চাদেরকে বলবো মেন্টর খুঁজে নেন। আর একটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যদি সম্ভব হয় এটাও খুঁজে নিতে পারেন। আর যেটা হচ্ছে যে আমি আপনার প্রোগ্রামের মধ্যে বলতে চাই যে আমি আমার প্রোফাইলে বর্তমানে এই ব্যাচেলর স্টুডেন্টদেরকে নিয়ে আসলে সিরিজ লিখছি। সো ওখান থেকে কিন্তু তারা যদি চায় দেখতে পারে সিরিজগুলো, এবং এখানে আমাকে আমার সেল নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারবে। আমি কিন্তু আই এম রেডি টু বেসিক্যালি কাউন্সেল, যদি আমার টাইমটা পারমিট করে পারবো আমি অবশ্যই। এবং এটা নিয়ে আমার সামনে আরো বড় পরিকল্পনা আছে এই মেন্টরশিপটা চালু করার নিয়ে। ঘুরে একটু প্রথমে প্রশ্নগুলোতে যেতে যাচ্ছি যে একটা ছেলে ইন্টারমিডিয়েট শেষ করলো, ইয়াং ভার্সিটিতে আসলো, ছেলে বা মেয়ে ছাত্র সে ভর্তি হলো, তো তাদের নিজেদের জন্য কি কি রিয়েলিটি চেক আপনি দিতে চান? রিয়েলিটি চেক, একটা রিয়েলিটি চেক হচ্ছে যে সেটা হচ্ছে যে দেখেন আমরা মনে করি যে আমার ডিগ্রি আমাকে চাকরি দিবে, এক নম্বর পয়েন্ট, কিন্তু হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কারণ এটা রিসেন্ট এসে স্ট্যাটিস্টিক্স বলছে যে 70% চাকরি যারা পায় তারা হচ্ছে সফট স্কিলের কারণে পায়। তার মানে কি আমি আমার ডিগ্রি ভুলে যাব না? আমাদের বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন, একটা উদাহরণ দিই, মনে করেন এক ইউনিভার্সিটি 3.8 আর 3.6 দুজনে ভাই বোনের। এখন 3.8 এর থেকে 3.6 এর কমিউনিকেশন স্কিল ভালো, চাকরিটা ও পাইছে, তখন আমরা রটাই দিই যে সিজিপিএ কম থাকলে ভালো, হুইচ ইজ নট ট্রু। আবার অনেক সময় দেখবেন যে একটা বাচ্চা হয়তো বা ইউনিভার্সিটি এডুকেশন নাই, সে ডিজিটাল মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে, তখন আমরা ওটাই দিচ্ছি কি যে ডিগ্রির দরকার নেই। সো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে ভুল পথে পরিচালিত করছি। ডিগ্রির কোনোই বিকল্প নাই, এটা মনে রাখতে হবে। ডিগ্রি ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যান্ডেটরি থিং। এখন ডিগ্রির সাথে যদি আমার সফট স্কিল না হলে, তাহলে আমার এই ডিগ্রির কোনো ভ্যালু থাকছে না। মানে ভ্যালু মানে ডিগ্রির ভ্যালুটা তো আছে, আর যার দুইটাই না সে তো আরো খারাপ। কিন্তু যার ডিগ্রিটা সফট স্কিল ভালো, সে কিন্তু হয়তো টেম্পোরারি ভালো করবে, কিন্তু একটা পর্যায়ে যায় সে কিন্তু আটকে যাবে। এই জন্য আমি বাচ্চাদেরকে বলবো যে কারো কথা প্লিজ শুনবেন না, আপনার ডিগ্রিটা কমপ্লিট করেন, আর ডিগ্রির সাথে সাথে স্কিলগুলোকে বাড়া থাকেন। সো রিয়েলিটি চেক বলবো যে আপনি খোঁজ নেন যে আপনার সিনিয়র ভাইদের মধ্যে বা বোনদের মধ্যে কারা চাকরি পাচ্ছেন, তারা কি কি অ্যাট্রিবিউট আছে সেগুলো খোঁজ নেন। রিয়েলিটি চেক বলতে আমি বলবো এটা। আর 2 নম্বর রিয়েলিটি চেক হচ্ছে যে আসলে কম্পিটিশন ইজ হিউজ, বিকজ মার্কেটে যে পরিমাণ চাকরি ক্রিয়েট হচ্ছে তাতে গ্র্যাজুয়েট বেশি, অনেক বেশি। এবং 2010 সালের কথা বলছি, বস্টন ইউনিভার্সিটির প্রফেসর পাপানায়েক আসছিলেন ওয়েস্টিনে। আমি তখন আই ওয়াজ দ্য ফ্যাকাল্টি মেম্বার অফ AIUB। I was invited to this seminar, এবং ওখানে প্রফেসর পাপানায়েক একটা চমৎকার কথা বলছে যে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়াবিলিটি জেনারেট করা। প্রতি বছর এত লাখ করে এমপ্লয়াবিলিটি জেনারেট করতে হয়, সেটা কিন্তু বাংলাদেশ ধারে কাছে যায় না, পারবেও না। এবং দেখেন আজকে এই এমপ্লয়াবিলিটি জেনারেটের জন্য একটা ভুল পথে আমরা পরিচালিত হয়েছে। কি হয়েছে? আমরা প্রচুর কোটি কোটি টাকা খরচ করে স্টার্ট আপকে গ্ল্যামারাইজ করছি, ভাবছি এরা চাকরি ক্রিয়েট করে, আরো খারাপ হয়েছে। কারণ স্টার্ট আপ গুলো তো বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারলো না। তো আচ্ছা, আজকে এটা ভালো উদ্যোগ ছিল যদি এরা ভালো করতে পারতো, কিন্তু পারে নাই। তো আজকে কি আপনি দেখেন, ফেসবুকের জন্ম 2004 সালে, 2012 সালে সে আইপিও করে $104 বিলিয়ন কোম্পানি হয়। তার মানে স্টার্ট আপের পজিটিভ সাইড কোনটা? হিউজ এমপ্লয়মেন্ট। বাংলাদেশে কয়টা স্টার্ট আপে বেশি চাকরি হয়েছে? হয়তো নেই। তাহলে এটাকে আমাদেরকে লাভ দিল? লাভ দেয়নি। কিন্তু তাহলে আমাদের কিন্তু অন্যভাবে ভাবতে হবে, কারণ আমাদের যারা স্টার্ট আপ করছেন বেশিরভাগই তো আসলে সেলফ এমপ্লয়েড, বাট কয়েকটা আইডিয়া নিয়ে তারা বিজনেসের কাছে দিচ্ছে। এরা কিন্তু নিজেরা কিন্তু গ্রো করছে না। কেন? কারণ এন্টারপ্রেনার যারা হচ্ছে তাদের কিন্তু আপনার মানে নিজস্ব লিডারশিপ স্কিল প্রচন্ড উইক। তারপরে তারা কিন্তু কোম্পানিটাকে কি করছে, নেভিগেট করে বড় করতে পারছে না। তাহলে কিন্তু আমাদের সংকটটা কি হলো? আরো বেড়ে গেল। আমরা তো এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি নাই। আমি একটা পোস্ট দিছিলাম যে বাংলাদেশে অনেক প্রতিভাবান এমপ্লয় ভালো কোম্পানির অভাবে আন্ডার প্রাইসড, অবমূল্যায়িত। কারণ কি? বাংলাদেশ কোম্পানি নাই। বাংলাদেশে আপনি দেখবেন এ গ্রেডের ইউনিভার্সিটি বা এ গ্রেডের চাকরি কয়টা আছে? এই জন্যই তো প্রেশারটা সব চলে যাচ্ছে বিসিএস এ। বাচ্চা কাচ্চা তার জীবন নষ্ট করে ফেলছে। দেখেন কয় লাখ পরীক্ষা দেয়, 40 লাখ মনে হয় পরীক্ষা দেয়, সিট আছে হয়তো বা 2000। আপনি চিন্তা করছেন বাকি 39 লাখ 80,000 মানে 98,000 স্টুডেন্টের লাইফটা বুঝতেছেন? হিউজ একটা সংখ্যা। ওরা এমনিতে অ্যাডমিশন টেস্টে খারাপ করছিল, ওইটা একটা কষ্ট আছে তাদের, কিছু করে নাই 4-5 বছরে কষ্ট। এবার বিসিএস এ ধরা খাইলো, ওর বয়স হয়ে গেছে 30। এই বোঝাটা কে নিবে? এই যে এত বেশি শিক্ষিত মন খারাপ করা আনএমপ্লয়েড পিপল, মন খারাপ, তাকে দিয়ে তো আপনি কোনো কাজেও লাগাতে পারবেন না, কারণ ও তো চেয়ার্ড আপ হয়নি। ও কোম্পানিতেও তো, আমি এই জন্য বলি যে বাংলাদেশে একটা বড় সমস্যার জায়গা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির প্রচন্ড খারাপ। প্রচুর প্রোডাক্টিভিটি মানে প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি, আমি আপনার প্রোগ্রামে বলে যাই এটা,
যদি কোনো সার্ভে করি নাই, হুম, হুম। বাট আমি দেখলাম যে বাংলাদেশের মানুষ প্রচন্ড পরিমাণে মন খারাপ নিয়ে চাকরি করে। আমি মজা করে এই জন্য বলি যে আপনি যে রাস্তায় যান, যে রিক্সাওয়ালা ভাই চাকরি করছে, কাজ করছে, আপনি দেখবেন যে এদের মধ্যে ৩ ধরনের লোক আছে। কিছু রিক্সাওয়ালা আছে দেখবেন যে সারাদিন গালি দিচ্ছে। কার্স মনে হচ্ছে যে এটা তার একটা অভিশপ্ত জীবন। কিছু রিক্সাওয়ালা নিউট্রাল আছে। খুব অল্প সংখ্যক রিক্সাওয়ালা দেখবেন যে খুব হাসি মুখে কাজ করছে। এই পিকচারটা সব জায়গাতেই। জব স্যাটিসফ্যাকশন কম। মেজরিটি পিপল জবস নিয়ে স্যাটিসফাইড, লাইফ নিয়ে স্যাটিসফাইড। হুম, তাহলে তাদের থেকে আপনি কি প্রোডাক্টিভিটি পাবেন বলেন? হুম, আজকে যদি আমার মনটা ভালো থাকে, আমি ১ ঘন্টায় ৫ ঘন্টা কাজ করব, রাইট? হুম, হুম। তা আমাদের কিন্তু দেশে এটাই হচ্ছে। আবার ট্রাফিক জ্যাম হিউজ। তা আমি তো অফিস যে কয়টা জায়গায় আমি ঘুরেছি, কনসালটেন্সি করেছি, আমি দেখলাম যে এমপ্লয়িরা না চিয়ারড আপ করছে না। এইজন্য কিন্তু আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু করেছি। যেটার মেইন কাজ হচ্ছে কি, যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন টু ইওর লাইফ, এখন তুমি তোমার বেস্ট যেটা করা উচিত সেটা করা শুরু করে দাও। চিয়ারড আপ, জয়ফুল থাকো। তাহলে তোমার আউটকাম এমনিতেই ভালো হবে। কারণ তোমার ব্রেন তখন কি থাকবে? ওয়েল ফাংশন করবে। ক্যাম্পাসে একটা স্টুডেন্ট জয়েন করার পরে একেবারে ইমিডিয়েটলি সে কয়টা বিষয়ে ফোকাস রাখলে পরবর্তীতে তার ক্যারিয়ারটা একটা সুন্দর স্মুথ স্টেজে যেতে পারে বলে মনে হয়? কয়টা বিষয়ে ফোকাস রাখতে পারে? ১ নাম্বার ফোকাস হচ্ছে ১ম সেমিস্টারে যখন ঢুকবে, আমি একটা নতুন থিওরি বলছি, সেটা হচ্ছে যে ১ম দিন ১ম সপ্তাহ থেকে তার ৪০ ঘন্টা, মানে এটা মজা করে বলি যে আমরা চাকরি করলে কি চিন্তা করি, এমপ্লয়মেন্ট ল কি বলছে ৪০ ঘন্টা না? সো আমি মনে করি ইউনিভার্সিটির ফার্স্ট দিন থেকে আমার ৪০ ঘন্টা রুল এপ্লাই করতে হবে। কিভাবে? আমি ৪০ ঘন্টা পড়াশোনাতে সময় দিতে হবে। পড়াশোনা বলতে হচ্ছে আমার একাডেমিক যে ৪ টা কোর্স বা ৫ টা কোর্স, হুম, আমি তো ক্লাস করব হয়তো ১২ ঘন্টা। এর বাইরে আমাকে আরো ২৮ ঘন্টা পড়তে হবে। ফর এক্সাম্পল আমি যদি বিজনেস স্কুল স্টুডেন্ট চিন্তা করি, ধরুন ওর ফার্স্ট সেমিস্টারের কোর্স আছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। ও ৩ ঘন্টা ক্লাস করছে। এরকম ৪ টা কোর্স আছে হয়তো। আরেকটা কোর্স আছে হয়তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা আছে আপনার বিজনেস ম্যাথমেটিক্স। আরেকটা কোর্স হয়তোবা আছে তার সোশিওলজি, হোয়াটএভার। এই ৪ টা কোর্সে সে আরো ২৮ ঘন্টা কি করতে হবে? সময় দিতে হবে। এক্সট্রা পড়ালেখা করতে হবে। এটা হচ্ছে তার মূল কাজ। হুম, আর ২ নাম্বার হচ্ছে এরপরে তার দেখতে হবে যে আসলে আমার ক্যারিয়ার ক্লাবের সাথে, ইভেন্টের সাথে একটু যুক্ত হতে হবে। ২ নাম্বার কাজ। তার মানে আমার ক্যারিয়ারে কি হচ্ছে এটা দেখতে হবে। প্রত্যেক সপ্তাহে না পারলেও ২ সপ্তাহে এটলিস্ট একটা সেমিনারে অ্যাটেন্ড করতে হবে। ক্যারিয়ার সেমিনার। হুম। আর ৩ নাম্বার কাজ হচ্ছে তার হবির জায়গাটা। কারণ রবীন্দ্রনাথের সাথে আমি একমত এখানে উনার যে কথাটা, যে ক্ষুধার অভাবে মানুষ মারা যায় না, আনন্দের অভাবে মারা যায়। সো আমার আমার আমি একটা ওয়েল ফাংশনিং মানুষ হতে গেলে আমার জীবনে হবিটাও ইম্পোর্টেন্ট। এবং এই হবিটা তো তার ক্যাম্পাস থেকে আসতে হবে। তো একটা ক্লাব সে করবে সেটা হচ্ছে আনন্দের জন্য, রিটার্ন আশা করবে না। একটা ক্লাব সে করবে হচ্ছে তার ক্যারিয়ারের জন্য, কো কারিকুলার। আরেকটা হচ্ছে এক্সট্রা কারিকুলার, যেটা পুরো আনন্দ হয়। হতে পারে আমি ফটোগ্রাফি ভালো লাগে, এটা নিয়ে আমি ক্যারিয়ার চিন্তাই করব না। ফটোগ্রাফি ভালো লাগে, আমি করব, হবি এটা। এই যে এই ৩ টা জায়গায় তার হাত দিতে হবে। এইটা। আরেকটা হচ্ছে যে আ মানে এমন কোন কাজ করা যাবে না যেটা তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। আমরা যেটা হয় ইউনিভার্সিটি লাইফে, ওই যে আপনি ১ম এ শুরু করেছেন যে ফ্রিডম এর কথা বলছেন না? এই ফ্রিডম এর কারণে কিন্তু অনেক হাতছানি আসে। তার মধ্যে একটা সবচেয়ে বড় হাতছানি হচ্ছে প্রেম। বাংলাদেশের নাটকগুলো আমি অবাক হয়ে দেখলাম, আপনার প্রয়োজনে বলি। বাংলাদেশের নাটকগুলো আপনি দেখেন এখনো কিন্তু ইউনিভার্সিটি প্রেম নিয়ে দেখায়। হুম। আমি অস্বীকার করব না, আমি যখন বুয়েটে পড়ি নাই, আমারও মনে, মনে স্বপ্ন ছিল যে হ্যাঁ, বুয়েটে পড়ার পরে ১ম এই প্রেম করতে হবে। কারণ দেখেন আপনার প্রেম দেখেন, আমি কি বাংলাদেশের মানুষের আর কোন নাটকের কোন থিম নাই? আপনি দেখেন একটা সুন্দর ক্যাম্পাস দেখায়। আবার বাংলাদেশে কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু ভালো সুন্দর, সুন্দর ক্যাম্পাস। এই ক্যাম্পাসগুলোতে আবার শুটিং হয়। হুম। দেখেন খেয়াল করে। এবং ক্যারেক্টার গুলো কি দেখানো হয়? সে ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে পড়ে। তো বাচ্চার মধ্যে আমি কি ঢুকাচ্ছি? উন্নত বিশ্বে কি এই ধরনের নাটক হয় নাকি? এই ধরনের থিমে নাই। ইভেন ইন্ডিয়ার হিন্দি যে সোসাইটি, ওখানকার মুভিগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওখানে কিন্তু এখন এগুলা না, ওরা কিন্তু ক্যারিয়ার নিয়ে কাজ করে। দেখেন, আপনি যে ভালো, ভালো যে মুভিগুলো হচ্ছে, হুম, হুম। ওখানে কিন্তু ফোকাস। তো আমাদের দেশে এইটার কারণে হয় কি, বাচ্চাগুলোর সবচেয়ে বড় ড্রাগ হচ্ছে প্রেম। আমি বারবার চিন্তা করতাম যে আচ্ছা, বাবা-মারা বাচ্চারা ছোট বয়সে প্রেম করলে বকা দেয়, কিন্তু পরে তো ওরাই বিয়ে দেয়। কেন? পরে আমি দেখলাম যে মেইন কারণটা হচ্ছে যে ওর ফোকাস নষ্ট হয়ে যেতে আছে। বাবা-মা কি সেটা কখনো বলে? বলে না তো। বাবা-মার কাউন্সেলিংটাও তো রং। না, না, এরকম করতে পারবা না, আগে পড়া শেষ করো। এটা কি ধরনের কথাবার্তা? আপনাকে বলতে হবে যে তোমার ফোকাসটা যেন নষ্ট না হয়। তার প্যারালাল যদি তুমি কোনো সম্পর্ক করো, সমস্যা তো নাই। একটা বাচ্চা ছেলে-মেয়ে তারা তো ইউনিভার্সিটি লাইফে যে ডিফারেন্ট জেন্ডারের কিছু মানুষের সাথে উঠা-বসা করবেই তো। কারণ সে তো ওয়ার্ক প্লেসে কাজ করবে না। আমি কি পুরুষ মানে শুধু পুরুষের সাথেই কাজ করব? আমি কি নারী মানে নারীর সাথেই কাজ করব? নো। আজকে তো ওয়ার্ক প্লেসে জেন্ডার চলে এসেছে না? বাংলাদেশেও তো আপনার বিভিন্ন ওয়ার্ক প্লেসে কিন্তু এখন দেখবেন যে হয়তো 20 থেকে 60% কিন্তু নারীরা চলে এসেছে। ১ হুম। নাম্বার ডাইভার্সিটি হচ্ছে জেন্ডার। ২ নাম্বার ডাইভার্সিটি হচ্ছে আপনার ডিফারেন্ট জেনারেশন। ৫ জেনারেশন মানুষ এখন একসাথে কাজ করছে।
তো আমার বাচ্চা যখন আজকে ক্যাম্পাসে যাচ্ছে, প্রথম ফোকাস প্রেমে ছাড়া অন্য অনেক কিছু কাজ আছে। হাউ আই ক্যান বিল্ড র্যাপো উইথ দিস টাইপ অফ পিপল। আমি যদি ছেলে হই, আমাকে জানতে হবে যে আমি মেয়েদের সাথে কিভাবে ইন্টারাকশন করতে পারি একটা পজিটিভ সম্পর্ক রেখে। মানে পজিটিভ সম্পর্ক মানে একটা প্রফেশনাল সম্পর্ক। এটা আমরা ডেভেলপ করছি না কিন্তু। আমাদের ছেলে আর মেয়ের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে প্রথম দিন থেকে তুমি একটা প্রেমের জন্য মানুষ খুঁজবা। তারপর তোর ফোকাসটা কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ এটাকে আমরা কুলনেস বলছি। নাটকগুলোতে আমি আপনারা এই সাম্প্রতিকের মাধ্যমে আমি যদি আমাদের নাট্যকার ভাইরা দেখে থাকেন তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করি, করজোড় করে যে আপনারা প্লিজ এই ইউনিভার্সিটি লাইফের প্রেম থেকে একটু দূরে চলে আসেন। চেষ্টা করেন একটু ইনোভেশন। যদি ইনোভেশনের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন, ফ্রি অফ চার্জে আমি আপনাদেরকে কনসেপ্ট দিব ইনশাল্লাহ। আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির অনেক ফ্যামিলির বাবা মা তারা ভার্সিটিতে কখনো পড়ে নাই, তো তার সন্তানকে পাঠাচ্ছে। তো তার মানে হচ্ছে তারা যে ফার্স্ট জেনারেশন অফ স্টুডেন্ট যারা ভার্সিটিতে পড়ছে, এটা কি একটা অদৃশ্য চাপ সৃষ্টি করেন তাদের উপরে যে আমি প্রথমে আসছি ভার্সিটিতে, আমার জন্য অনেক কিছু করতে হবে, এই ধরনের একটা মানসিক একটা প্রেশার সবসময় কি ক্রিয়েট হয় না? হ্যাঁ, ওইটা কিন্তু ক্রিয়েট হয়। ওটা আপনি ঠিকই বলেছেন। কারণ আমাদের যারা বেশিরভাগ প্যারেন্ট কিন্তু তারা কিন্তু ইউনিভার্সিটি লাইফে পড়ে, তারা কিন্তু ডিগ্রি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সো এটা কিন্তু একটা প্রেশার সৃষ্টি করে এবং প্রেশারের থেকে সবচেয়ে বড় সমস্যাটা হয় কি যে মানে আমি মনে করতেছি আমার বাচ্চা একটা আননোন নতুন একটা জায়গায় যাচ্ছে। এটা একটা প্রবলেম সৃষ্টি করে। তবে আমি বাবা-মাকে রিকোয়েস্ট করব যে আপনি ক্যাম্পাসে যাবেন। আপনারা ক্যাম্পাসে যাবেন। যদিও বাংলাদেশের বাচ্চারা মনে করে ওই অভিভাবক আসা মানে হচ্ছে খ্যাত। বা ওকে নিয়ে আবার ফ্রেন্ডরা ট্রল করে, "ও তোর আব্বা-আম্মা আসছে।" এটাও কিন্তু রং ফিলোসফি। আমি মনে করি যে ইউনিভার্সিটি এট লিস্ট প্রথম ২ বছর বাবা-মার যাওয়া উচিত। আচ্ছা মানে আমাদের দেশে না আসলে বিশ্ববিদ্যালয়ের নামটা আমার কাছে মনে হয় কলেজ বলা উচিত ছিল। আচ্ছা যেমন আমেরিকাতে যেটা বলে ওরা কিন্তু ১২ ক্লাস পর্যন্ত স্কুলিং বলে, এরপরে ব্যাচেলরটাকে ওরা বলে কলেজ। তো আমি মনে করি যে আমাদের বাবা-মাকে মনে করতে হবে যে ও আমার বাচ্চা এখনো কলেজে আছে বা ইউনিভার্সিটি শেষ না হওয়া পর্যন্ত ও আসলে আমার টেরিটরিতে আছে। মানে as long as I am paying the tuition fee of my children, ও আমার একটা কি বলা যায় আমার কাউন্সেলিং এর মধ্যে থাকা উচিত। তো বাবা-মাকে আমি রিকোয়েস্ট করব আপনার প্রোগ্রামের মাধ্যমে যে প্লিজ আপনার বাচ্চার খোঁজ রাখেন। অনেক কিছু ইউনিভার্সিটি কিন্তু ভালো কাজ করছে। ওরা কিন্তু প্রত্যেক সেমিস্টারের সাথে গ্রেড শিটটা বাবা-মাকে দেয়। এটা নিয়ে আন্দোলন হয়েছে জানেন আপনি? হ্যাঁ অনেক বাচ্চারা আন্দোলন করতেছে যে গেটশিট বাসায় পাঠানো আচ্ছা কেন বলেন তো? বাবা-মার কি দেখার রাইট নেই এটা? অবশ্যই। তা চিন্তা করেন তাহলে আমরা কোথায় নিয়ে গেলাম বাচ্চাদেরকে যে বাচ্চারা এখন এই আন্দোলন শুরু করছে। ইভেন আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করতাম, নতুন ইউনিভার্সিটি। ওখানে আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে। তখন মিটিং এ একজন বলছে যে, "আচ্ছা এটা করলে কিন্তু লস হইতে পারে।" আমি বললাম, "কেন?" দেখবেন যে অনেক স্টুডেন্ট এই কারণে পড়তেছে। আমি বলছি, "ইয়েস, ইউ আর রাইট।" তাহলে আমি আপনার প্রোগ্রামের মধ্যে ইউজিসি কে অনুরোধ করব। আমি অনেক অনুরোধ করতেছি। হ্যাঁ হ্যাঁ মানে ইউজিসি কে অনুরোধ করব যে আপনারা এটা বাধ্যতামূলক করেন। যে এট লিস্ট ব্যাচেলর এডুকেশনের গ্রেড শিট রুল করে দেন। প্রত্যেকটা ভার্সিটি দে মাস্ট সেন্ড ইট টু দ্য প্যারেন্টস। আরেকটা বিষয় যেটা হয় যে অনেকেই মনে করে যে আমাকে দিয়ে কিছু হবে না, ভেঙে পড়ে অনেক সময় যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু হচ্ছে না। আবার আরেকটা যেটা হয় যে আমি মনে হয় যা হয় হোক সমস্যা নাই, কিছু একটা শেষ পর্যন্ত একটা কোনো কিছু মিরাকল কিছু একটা ঘটে যাবে, আমি এখান থেকে কাটিয়ে উঠবো। এই যে দুই ধরনের ডিলেমা কাজ করে, এইটার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে কোনো কিছু করে তার উত্তরণের সুযোগ আছে কিনা? জি, খুব চমৎকার প্রশ্ন করেছেন যে এটা একটা ডেলিউশন বলি আমরা, কাইন্ড অফ ডেলিউশন। মানে আমরা তখন চিন্তা করি যে আইনস্টাইন বা নিউটন একটা কথা বলেছেন খুব সুন্দর লাগে যে খুব সুন্দর যে সিনিক ইজ দ্য পারসন হু ডাজ দ্য সেম থিং এভরি ডে বাট এক্সপেক্ট এ ডিফারেন্ট রেজাল্ট। সেটা কিন্তু হবে না। তো ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এখানে আমাকে রিয়েলিটি টেকের জায়গায় আনবে যে আমার কর্মই ডিসাইড করবে যে আমি কি করব। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটাই তো ডেলিউশন। আমাকে দিয়ে কিছু হবে না, ওইটার জন্য আমি বলছি গ্রোথ মাইন্ডসেট ইজ নিডেড। আরেকটা হচ্ছে যে আমি অনেক বড় কিছু করবো, এটা কিন্তু ডেলিউশন। তো তাদেরকে বলবো যে আপনার অ্যাকশনস আপনাকে ইয়ে করছে কিনা। এই কারণে দেখেন ইংল্যান্ডের এডুকেশন সিস্টেমের একটা কম্পোনেন্ট আমার খুব ভালো লাগে। ওরা কিন্তু দেখেন যে ৩ বছরের ডিগ্রিটাকে ৩ ভাগ করে ফেলে। প্রতি ইয়ারের পরে একটা ডিগ্রি হয় কাইন্ড অফ। সো আমি মনে করি যে আমাদের লাইফে ওইটা ভাবতে হবে যে একবারে আমি ৪ বছর পরে কি করব তা না। আমি কি রাইট জায়গাতে আছি কিনা। যেমন আজকে আমি গুলশান যেতে চাই। আমার ডিরেকশনটা চেক করতে হবে কিছুক্ষণ পর পর কাইন্ড অফ। কারণ আমি যদি উল্টো পথে চলে যাই কি হবে? যতই ফাস্ট যাই না কেন আমি তো উল্টো দিকে চলে যাচ্ছি। সো আমাদের যারা মনে করছে যে আমি বড় কিছু করব, অবশ্যই তারা এই স্বপ্নটা থাকা খুবই ভালো। কিন্তু এটার জন্য তার রিয়েলিটি চেক করতে হবে যে আমি কি ঠিক পথে আগাচ্ছি কিনা। যেমন দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা যখন বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি খুলনায় কোচিং করেছিলাম। কিন্তু আমি কেন বুঝতে পারছিলাম যে আমি কম্পিউটার সায়েন্সে চান্স পাবো, একটা স্টোরি শেয়ার করি। কারণ বুয়েটের তখন একটা খুব চমৎকার কনসেপ্ট ছিল সানরাইজ কোচিং সেন্টারে। ওদের কনসেপ্টটা ছিল ওরা প্রত্যেকটা উইকে একটা করে পরীক্ষা হতো একটা সাবজেক্ট, ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ।
সো এই সপ্তাহে ধরেন ফিজিক্সের দুইটা ক্লাস করা, একটা পরীক্ষা, নেক্সট উইকে কেমিস্ট্রি, নেক্সট উইকে ম্যাথ। তোরা একটা কাজ করতো, আমার খুব ভালো লাগছিল তখন, যে প্রতি সপ্তাহে যে মার্কস পাইতাম না আমরা, আমি বাংলাদেশের যারা সব ব্রাঞ্চের যারা যারা কোচিং করছে ওই লিস্টে আমি কততম, আচ্ছা। বুঝতে পেরেছেন? তা আমি খুলনায় দেখতাম যে আমি ম্যাথ এবং কেমিস্ট্রিতে টপ 20-র মধ্যে থাকতাম। আচ্ছা। ফিজিক্সে আমি একটু দুর্বল ছিলাম, ওখানে আমি 50-র বাইরে। তো আমার এখনো মনে আছে আমার বুয়েট ভর্তি পরীক্ষা 1.5 মাস আগে খুলনা সানরাইজের যে কোচিং সেন্টার কর্ণধার মির্জা নূর ভাই আসলেন। উনি তখন মাস্টার্স নেওয়ার পরে ক্লাসে আমাকে দাঁড় করালো যে আরিফকে, আমি জানো তুমি কম্পিউটার সায়েন্স অবশ্যই চান্স পাবা, এখন আগানোর চেষ্টা করো আরো। ইউ সি দ্যাট? তার মানে কেন ওই কথাটা বলেছেন? কারণ আমি 8 মাস ধরে তো কন্টিনিউয়াস ভালো, তাই না? এখন আমি মনে করি আপনাকেও ভাবতে হবে, এটা ডিজিটালি হবে না। আপনি কি করছেন ওইটা আপনার, আপনি পথে আছেন কিনা। আন্দাজে লাকিলি হবে না। যেমন দেখেন আপনি ফুটবল ক্রিকেটের কথা চিন্তা করেন, আজকে সচিন টেন্ডুলকার এরা কেন ভালো খেলেছে? কারণ ওরা কন্টিনিউয়াস একটা মানে ট্র্যাক করেছে। তা আমার রেকর্ডটা ট্র্যাক করতে হবে, এই ট্র্যাকিংটাতে আমরা কিছুটা দুর্বলতা আছে। যেমন আমি যদি মনে করি আমার হেলথ ভালো হবে, আমি 10,000 স্টেপ কি দিচ্ছি কিনা। যেন আমি একটা পেডোমিটার ইনস্টল করছি, আমি দেখছি কোনোদিন আমার 5,000 স্টেপ হয়, 6,000 স্টেপ হয়, কোনোদিন 1,000 স্টেপ হচ্ছে না। যেদিন বেশি স্টেপ হচ্ছে আই ফেল্ট সো গুড। তাহলে আমার ট্র্যাকটা তো আছে, কিন্তু আমি কিন্তু চেক করছি না। তো এরকম কিন্তু আমাকে ট্র্যাক রেকর্ড রাখতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ লাকিলি আসলে হয় না, বলে না যে মানে ভাগ্য তাদেরকেই দেখা দেয় যে আসলে পরিশ্রমটা করে। এবং আমি বিলিভ করি তাই, যে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য হয়তো 1% আপনার প্রতিভা, 99% হচ্ছে হার্ডওয়ার্ক। আমি হার্ডওয়ার্কটা করতে হবে, আমার অ্যাকশন দেখতে হবে আমি ঠিক পথে আছি কিনা। একটা সমস্যা হচ্ছে যে একটা ছাত্র সি গ্রেডের ইউনিভার্সিটিতে পড়ে বা ছাত্র বা ছাত্রী, আরেকটা যখন সে এই গ্রেডের ইউনিভার্সিটিগুলোতে পড়ছে তখন সে মনে করে যে যারা একবার টপ গ্রেড বা নর্থ সাউথ ব্র্যাক এই ধরনের যারা আছে আসলে তাদের সাথে আমি কম্পিটিশনে পারবো না। তারা ভালো স্টুডেন্ট, ভালো জায়গায় পড়ছে, ভালো নাম, আমার এখানে কম টিউশন ফি, সব মিলিয়ে এই যে একটা ডিমোটিভেশন শুরু থেকে কাজ করে যে আমি তো লো গ্রেডের ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো রকম একটা ডিগ্রি, এইটা কিন্তু খুব ব্যাপক। এইটা আসলে এই যে এই বিষয়টা, এটা আসলে কতটুকু সঠিক আর কতটুকু ভুল, বা তাদের জন্য কি দিক নির্দেশনা হতে পারে যে না এখানে পড়লেও এটা হতে পারে বা এখান থেকে এটা সম্ভব, বা ভার্সিটি ম্যাটার করবে না যদি আমি এই কাজগুলোকে। ইটস অ্যাকচুয়ালি ম্যাটার অফ, আমি হিসাব করে দেখেছি, ইটস এ ম্যাটার অফ প্রবাবিলিটি। আপনি দেখবেন যে ভালো ইনস্টিটিউশনগুলোর প্রবাবিলিটি অফ মানে স্টুডেন্টের প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ভেরি হাই, আর লো গুলোর প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ভেরি লো। বাট ওর মধ্যে থেকে তো আমি আউটস্ট্যান্ডিং ভাবে বেরোতে পারি। যেমন আজকে আপনি এক্সাম্পল দেখবেন যে শাহজালাল ইউনিভার্সিটি একজন হয়তো বা নাসাতে চাকরি পাইছে, কিন্তু বুয়েটের উপায় নাই। বা গুগলে ইঞ্জিনিয়ারদের মধ্যে লিস্টে আমি দেখলাম, যতদূর আমি খবর পেয়েছি, টপে আছে হয়তো বা এআইবির একজন। সো এরকম কিন্তু এক্সাম্পল গুলো কিন্তু আছে আসলে। তার মানে আমার বর্তমান যুগে বিশেষ করে এটা অনেক বেশি উন্মুক্ত হয়ে গিয়েছে। আমার যদি স্কিল ভালো থাকে, আমি যদি আন্তর্জাতিক মানের স্কুলে যাই, তাহলে আমার প্রতিষ্ঠান কিন্তু আসলে ম্যাটার করে না। হ্যাঁ, মাঝে মাঝে শর্ট লিস্ট করার ক্ষেত্রে কাজে লাগে। মনে করেন ধরেন আজকে আমার একটা চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছি, আমার ইউনিভার্সিটির নামটা খারাপ বলে কি হতে পারে সর্বোচ্চ, আমাকে হয়তো শর্ট লিস্ট করলো না। তাহলে আমাকে কি করতে হবে? ওই জায়গায় আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার সিভিটা অ্যাটলিস্ট হয়। এখন আমি যদি বসে থাকি যে না না আমি পারবো, কিন্তু মনে করেন আমার স্কিল অনেক হাই হয়েছে, আমি টপের থেকেও বেটার, টপের মতো, কিন্তু ব্যাড লাক হতে পারে কি আমি শর্ট লিস্ট হচ্ছি না, তখন আমাকে কি করতে হবে? কমিউনিকেশনটা করতে হবে। আর বর্তমান বাজারে দেখেন, আমার যদি স্কিল ভালো থাকে, আমি যদি কনফিডেন্ট হই, দরকার হয় আমি ইমেল করে দিব, কথার কথা, যে দিস আর মাই ক্রেডেনশিয়ালস, ডু ইউ ওয়ান্ট টু হায়ার মি? ইফ ইউ হায়ার মি, আই বিলিভ দ্যাট আই উইল বি কন্ট্রিবিউটিং টু ইউর ফার্ম এ লট, রাইট? সো আজকাল কিন্তু ইভেন আপনি যখন একটা আপনি ডিজিটালি আপনি যদি খুব ভালো হন, ফর এক্সাম্পল আপনি চাকরি করতে চান ব্যাংকিং সেক্টরে, আপনি নিজেকে যে এত উচ্চতায় নিয়ে যান, আপনি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেন না সাম্প্রতিক বিষয় নিয়ে, ব্যাংকিং সেক্টর নিয়ে, তাহলে তো গেটিং নোটিস, রাইট? সো বর্তমান কনটেক্সটে কিন্তু ওই কথাটা আর খাটছে না। অবশ্যই দুর্বল ইউনিভার্সিটি মানে হি অর শি উইল বি পারসিভড অ্যাজ এ উইক, এটা কিন্তু এই সত্যতা মেনে নিতে হবে। কিন্তু আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট। কিভাবে যেতে হবে? আমার কর্ম দ্বারা। কর্ম দ্বারা যদি না হয় তাহলে নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং ইজ অলসো ভেরি পাওয়ারফুল। বাংলাদেশে একটা যেটা হয় যে আমাদের কমিউনিকেশন স্কিল দুর্বলতার কারণে, যেটা আমি বলছি 1 নম্বর স্কিল বলেছি না? ওইটার কারণে আমার কিন্তু কমিউনিকেশন দুর্বলতার কারণে আমি নেটওয়ার্কিংটা রাইট ওয়েতে করতে পারি না। নেটওয়ার্কিং ছাড়া কিন্তু হবে না। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট। মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে বাবা-মা তাদের অনেক কিছুই পড়াশোনা করানোর ক্ষেত্রে বিক্রি করে দেয়। জমি বিক্রি করছে, এটা করছে, সেটা করছে। এই যে একটা মানসিক চাপ ছাত্রদের মাঝে শুরু থেকেই কাজ করে। এটার কারণে কি অনেক সময় রেজাল্ট খারাপ হওয়া বা
আসলে ওই পরিমাণ আউটপুট না আসার সাথে সম্পৃক্ত কিনা বিষয়গুলো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাগেজ ক্যারি, ওই যে সাঙ্ক কস্ট, আমরা ব্যাগেজ ক্যারি করে নিই। মানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা এই জায়গাটা দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে শেখায় হচ্ছে যে আমি পাস্ট নিয়ে রিগ্রেটসও করব না, আর ফিউচার নিয়ে আমি অ্যাংশাস বা ওয়ারিড হব না। আই উইল বি অনলি ফোকাসিং অন মাই প্রেজেন্ট। কারণ আমি বিশ্বাস করব যে আমার বর্তমান কর্মটা কিন্তু আমাকে জানাবে যে আমি নেক্সটে কি হতে যাচ্ছে। মানে ফিউচার তো নাই আসলে। ফিউচার কোথা থেকে আসছে? আমার প্রেজেন্ট থেকেই তো আসতেছে। এখন যেটা করছি সেটাই কিন্তু ডিটারমাইন করছে আমি ফিউচারে কি করব। আর আমার যেটা পাস্ট, ওই পাস্টটা কিন্তু আমাকে শুধু লার্নিং এক্সপেরিয়েন্স দিয়েছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা বাংলাদেশীদের ক্ষেত্রে আমি দেখেছি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা এমনভাবে বড় হয়েছি, দেখেন আপনি বাংলাদেশের মিডিয়া-টিডিয়া সব জায়গায় আমরা কি নিয়ে কথা বলি? বেশিরভাগ কিন্তু পাস্ট নিয়ে কথা বলি। তার মানে কি? আমরা জাতিগত পাস্টে বসবাস করছি আনফরচুনেটলি। এটা থেকে আমাকে ব্রেক করতে হবে। আমাকে ইন্ডিভিজুয়ালি ব্রেক করতে হবে। কিভাবে? আমি রিগ্রেট করব না। আমি লার্নিংটা হইছে শেষ। ফিউচার নিয়ে আমার ওয়ারিড হওয়ার কিছু নাই। কারণ ফিউচার তো এখনো আসে নাই। আজকের প্রেজেন্টটাই তো আমাকে ফিউচারে নিয়ে যাবে। আমি যা কর্ম করব। তাই না? যেমন আমি যদি আজকে ধরেন একটা বাচ্চা স্কুলে লেট করে এসেছে। কেন লেট করে এসেছে? আমরা যদি বলি কেন লেট করছো? ও বলছে যে আমি দেরিতে ঘুমাইতে গেছি। আমরা এখানে ছেড়ে দিই। হুইচ ইস অ্যাবসলিউটলি রং। আমি বলব তুমি দেরিতে কেন গেছো? ও বলল ঠিক আছে আমি দেরিতে গেছি কারণ আমার রাতে ঘুম আসতেছিল না। কেন আসতেছিল না? কারণ আমি আড্ডাবাজি করছি। কেন আড্ডাবাজি করে? কারণ আমার পড়ালেখা করতে ভালো লাগে না। You see that? তাহলে আমি কি বটমে যাচ্ছি না? তাহলে একটা বাচ্চাকে কিন্তু এভাবে, আমাদের দেশে ক্রিটিক্যাল স্কিলটা আমাদের খুব কম। ক্রিটিক্যাল থিংকিংটা নাই। এই কারণে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারছি না। বাবা-মারা এখানে ফেল করছে। তো আমাদের বাচ্চাদেরকে মাথায় রাখতে হবে যে যে লাইক আ ইউ হ্যাভ টু আ লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। তোমার কি হইছে জমি বেচছে এই প্রেশারে থাকা যাবে না। আর বাবা-মাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাও বারবার এটা নিয়ে খোঁটা দিবেন না। আমাদের সোসাইটিতে অনেক সময় যেটা হয়, বাবা-মারা বারবার কিছু, কিছু ক্ষেত্রে খোঁটা দেয়। যে তোমার জন্য আমি এই করছি, ওই করছি। এগুলো একটু রং ফিলোসফি। আরেকটা জিনিস হচ্ছে বর্তমান প্যারেন্টদেরকে আরো কয়েকটা জায়গায় একটু ফোকাস করা দরকার। যেমন আপনাদের পার্সোনাল ফাইন্যান্সিং জায়গাটাতে খুব ইম্পোর্টেন্স দেওয়া উচিত। যে আমি কতটুকু খরচ করব। কারণ আমি বেশ কিছু ভার্সিটিতে খোঁজ নিয়েছি। ওখানে ড্রপ হওয়াটা একটা বড় কারণ হইছে ওই বাচ্চাটা না বুঝে ভার্সিটিতে ঢুকে গেছে। ঢুকে যেয়ে দেখতেছে আর টিউশন দিতে পারছে না। তো আমাকে তো ওইটা ভাবতে হবে যে আমি কত টাকা খরচ করতে পারি, আমার বাজেটটা কি? এগুলো নিয়ে একটু আমরা বুঝে শুনে আগানো উচিত আসলে। আবার এরকম হয় যে একটা ছাত্র সে ফর বিবিএ তে পড়ছে, বিবিএ তে শুরু করলো, হঠাৎ করে সে দেখলো যে এখন যেটা হয় ট্রেন্ড যেটা চালু হয়েছে, ফ্রিল্যান্সিং করছে, এটা শিখছে, কোডিং শিখছে, ওই করছে, করে অনেক টাকা কামাই করছে। তো পড়তে, পড়তে হঠাৎ করে সে ডিফোকাসড হয়ে যাচ্ছে, যে তার পড়া বাদ দিয়ে সে কোডিং শেখা শুরু করে দিল। হুম, হুম। এটা সামগ্রিকভাবে হয়তোবা দোষের না, কিন্তু যে দেখা যায় আবার দিন শেষে গিয়ে মনে হলো যে না, আমি তো আবার বিবিএ থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম, তাহলে তো আমাকে এখন বিবিএ ট্র্যাকেই চলা উচিত। এই যে একটা কনফ্লিক্ট নিজেদের মধ্যে, যে ও করে সফল হচ্ছে, টাকা ইনকাম করছে, আমি আবার বিবিএ করছি। এই যে একটা সামগ্রিক সিচুয়েশন, এটার মানে পারফেক্ট সলিউশনটা কি হতে পারে? পারফেক্ট সলিউশনটা হবে কি, আমাদের পারপাসটা কি? যেমন ধরেন একটা বাচ্চা যদি পারপাস থাকে যে আমি বিবিএ করে একটা ভালো এমএনসিতে আমার ক্যারিয়ার শুরু করব। 60,000 টাকা সেলারি বা এরকম। এখন এটা যদি আমার পারপাস হয় তাহলে কিন্তু বাকি কোনো কিছু আমাকে ডিস্ট্রাক্ট করবে না। হুম, হুম, হুম। এখন আমাদের ডিস্ট্রাকশনটা কেন করে? কারণ আমার পারপাসটা খুব দুর্বল। এইজন্য আমরা বলি মাঝে, মাঝে what you want to do in your life ওইটার থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে why you want to do it. Why? হুম। সাইমন সিনোকে বলেছে ও স্টার্টিং উইথ যে হোয়াই। why, yeah. So if your why is powerful then আপনার কিন্তু ডিস্ট্রাকশনটা হবে না, ডিফোকাস হবে না যেটা আমি বলতে। হুম, তো আমাদেরকে টার্গেট রাখতে হবে যে যেমন যে বিসিএস টার্গেট করছে, আপনি দেখেন যে খোঁজগুলো নেন, বেশিরভাগ বিসিএস এ যারা চান্স পাচ্ছে দেখবেন যে এদের বেশিরভাগেরই ফোকাসটা ছিল এটা। ওর লেগেছিল, ও কিন্তু ডিস্ট্রাক্টেড হয় নাই। ও কিন্তু খোঁজই নেয় নাই যে তার ফ্রেন্ড 2 লাখ টাকা কামাচ্ছে ইউটিউবিং করে। তার কারণ ওর ফোকাসটা কি? এইটা। হুম, তো হুম, আমি যদি ফোকাস থাকে আমি বিবিএ করে একটা ভালো চাকরি করব বা বিজনেস করব, তাহলে আমি এখানেই থাকবো। আর এলন মাস্কের এই কথাটা আমার পছন্দ হয়। সেটা হচ্ছে অনেক বেশি সময় দিতে হবে। আসলে আমি যদি 40 আওয়ার্স কাজ করি তাহলে কিন্তু বেশি আমাকে স্টুডেন্ট লাইফে আমার প্রায় 70 ঘন্টার মতো দিতে হবে। এটা শুনতে খারাপ শোনা যেতে পারে। 40 ঘন্টা একাডেমিক, 10 ঘন্টা আমার হবি-টবি, আর 20 ঘন্টা হচ্ছে ওই যে আপনার হুম। কিছু এক্সট্রা ইনকামের ব্যবস্থা করা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে 13 ক্লাস বা ইউনিভার্সিটি ডেজ ১ম দিন থেকেই আমার পড়ালেখার পাশাপাশি কিছুটা আ এমন কিছু স্কিল শেখা দরকার যেটা হয়তোবা আমাকে একটা আর্নিংস দিতে পারে। এটা হলে কিন্তু একটা সেলফ কনফিডেন্স, বিশেষ করে যে ফ্যামিলিতে ওই নিডটা আছে। যার নিড নাই তার না করলেও হবে। বাট যার নিড আছে তার উচিত হচ্ছে একটু একটা টিউশনি করতে পারে কথার কথা। যদিও টিউশনিটা অনেকে নেগেটিভলি ভাবে নেয়, বাট আমি মনে করি যে টিউশন ইজ নট ব্যাড যদি আমার লাইনে হয়। যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর টিউশনটা মানে পড়াতে পারি। কারণ রিচার্ড ফ্রেনার উনি নোবেল লরিয়েট প্রফেসর ছিলেন ফিজিক্সের। উনি কিন্তু বলেছেন যে দ্য বেস্ট ওয়ে টু লার্ন এনিথিং ইজ অ্যাকচুয়ালি টিচিং আদার। সো হুম, আমি যদি দেখি যে আমি বিবিএ পড়ছি তাহলে কিন্তু আমি কমার্সের সাবজেক্টগুলো কিন্তু ইন্টারে পড়াতে পারি। তাহলে কিন্তু আমার এটা পোক্ত হবে। তো এটা আমাকে কমপ্লিমেন্ট করে এরকম টিউশনি করা যেতে পারে। ইনকামের একটা পথ আনা যেতে পারে। বাট এটা নিয়ে টু মাচ করা যাবে না।
আমি মনে করি ব্যাচেলর স্টাডি যারা আসলে লাইফে অনেক দূরে যেতে চায়, ইনকামে ঢুকতে হবে আসলে ব্যাচেলরটা শেষ করার পরে। আচ্ছা। যদি সঙ্গতি থাকে। আর পরিবারের সঙ্গতি না থাকলে ১ম থেকে দেখতে পড়ালেখাটাকে বাদ দিয়ে না। কারণ আমরা যেটা হইছে যে আমরা না মনে করি যে এইটা হচ্ছে বলে এটা করব না। না, আমাকে কমিটেড করতে হবে। যদি আমি মনে করি যে আমার পরিবারের টাকা দরকার, তাহলে আমার হার্ড ওয়ার্কিংটা বাড়াতে হার্ড ওয়ার্কিং বাড়ালে কি হচ্ছে আমার আ মানে কর্মঘন্টা নষ্ট করার মতো জায়গায় দেওয়া যাবে না। যেটাকে আমরা অনেক সময় বলি অ্যাপাথি বলি যে আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে কাজে কর্মের মধ্যে একটা বিতৃষ্ণা আছে। এটাকে অ্যাপাথি বলি আমরা। কিছুই ভাল লাগে না। তো বাচ্চাদের মধ্যে এটা ঢুকে যায়। কিন্তু বাচ্চাকে কমিটেড হইতে হবে। যে আমি ৪০ ঘন্টা পড়ালেখায় দিব, আর কিছু ঘন্টা মানে এলন মাস্ক এটা পছন্দ করে যে ৭০ ঘন্টার মতো দেওয়া উচিত। এখন ৭০ ঘন্টা মানে দেখেন আপনি প্রতিদিন কত হচ্ছে? আপনার ৫ দিনে প্রতিদিন আপনি ১২ ঘন্টা তো খাটতে হবে আপনাকে, তাই না? ৫ ১২ হুম, ৬০। হুম। তা প্রতিদিন ১২ ঘন্টা আপনাকে দিতে হবে। বাকি ২ দিন আপনি একটু এনজয় করেন, সমস্যা তো নাই। কিন্তু আমরা কি হচ্ছে? আমরা কিন্তু প্রতিদিন অনেক কম সময় দিই। বাংলাদেশে কিন্তু আমরা সময়টা কাজে লাগাই কম। আমার কাছে মনে হয়। সময়টা আমরা সবাই ওয়েস্ট করছি হ্যাঁ, বা ওয়েস্ট করি, বিভিন্ন আড্ডাবাজি করি বা লাইক এটার সাথে আসলে পরিবার ভার্সিটিতে একটা সার্কেল তৈরি হয়, গ্রুপ তৈরি হয়। এই গ্রুপে সময় দেওয়া বা সার্কেলে এটা স্টাডি পারপাসে হয়, আবার আড্ডার পারপাসে সব জায়গায় হয়। এটা থেকে তো আসলে চাইলে বের হওয়ার সুযোগ তো নাই। সময় যে ওয়েস্ট হচ্ছে বা হয়, এটা কি আসলেই পারবে কেউ না, কোনো এটা স্টুডেন্ট? পারপাসটা স্ট্রং হইতে হবে। হুম, অবশ্যই খারাপ লাগবে। মনে করেন আড্ডাবাজি হচ্ছে, আমার কিন্তু উঠে যেতে কিন্তু ভাল লাগবে না। হুম, কিন্তু হুম, ওইটাই কিন্তু দিস ইস দ্য এরিয়া টাইম when my emotional intelligence help me. খুব সম্ভবত একজন ভদ্রলোক কে বলছে আমি জানি না। মানে কোন একজন বিখ্যাত মনীষী বলছে যে পয়জন এর ডেফিনিশন দিয়েছেন খুব ভালো। যে কোন কিছু প্রয়োজনের অতিরিক্তই হচ্ছে পয়জন। আচ্ছা। পয়জন। তার মানে আমাকে বাচ্চাদের ক্ষেত্রে বুঝতে হবে যে আমি আড্ডা দিব কয় ঘন্টা আসলে। আমার নিজের ক্ষেত্রেও হচ্ছে। সরি টু সে আমিও দেখা যায় কিন্তু আমি মাঝে, মাঝে ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করি এট লিস্ট। তো বাচ্চাদেরকেও আমি বলব যে তোমাদেরকে এই পারপাসটা খুব ইম্পোর্টেন্ট। এই পারপাসটা মাথায় থাকতে হবে। যেমন আমি যদি বলি আমার সাথে যদি কানেক্ট করি স্টোরিটা, আমার পারপাসই ছিল বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়ব। এখানে কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমাদের মতো টপে ছিল, ধরুন আমার মতো ১৫ জন ছিল আমার কন্টেম্পোরারি, প্রত্যেকেরই কম্পিউটার সায়েন্সে পড়তে পারত। কিন্তু আমি ছাড়া বাকি ১৩ জনই প্রেম করছে ওই সময়। এরা সবাই কিন্তু পিছায় গেছে বুয়েটে। আচ্ছা। খুব বড় কারণ ছিল প্রেম। ওরা আমার থেকেও ভালো করতে পারত। কিন্তু করতে পারে না একটাই বড় কারণ হচ্ছে ও প্রেম করছে ওই সময়। আমি প্রেম করিনি। কেন করিনি? কারণ হুম, এটা brilliant হুম, একটা। হুম, হুম, আমি দেখছি এই পারপাস আমাকে অনেক হেল্প করছে। আমি যখন আইআইটি তে পড়তে যাই তখন আমার পারপাস ছিল আমি ফ্রান্সে পড়তে যাব। হুম, কারণ ওখানে আইআইটি তে যারা টপ ১০ এ থাকে ওরা ফ্রান্স সরকারের স্কলারশিপে ফ্রান্স বিদেশে পড়তে যায়। আমি ওয়ার্ল্ডের ১ম বিজনেস স্কুলে আমি পড়েছি। ইএসসিপি বিজনেস স্কুল যেটা এখন ফাইন্যান্সে ওয়ার্লড ওয়াইড ১ নাম্বার র‍্যাংকিং ফাইন্যান্সিয়াল টাইমস। হুম, হুম, আমি থাইল্যান্ডের মতো জায়গায় আমি কোনো আড্ডাবাজি করি না। আমি আ থাইল্যান্ডে একটা বিখ্যাত বিচ আছে যেটাতে সবাই যায়, পাতায়া। হুম, হুম, হুম। আমি ২.৫ বছর থাইল্যান্ডে ছিলাম। আমি পাতায়া বিচে যাইনি। বিকজ আমার মনে হচ্ছে দিস ইস নট মাই প্লেস। অথচ বাংলাদেশীরা থাইল্যান্ডে গেলে ১ম ডেস্টিনেশন হচ্ছে পাতায়া। বিকজ এটা আপনারা জানেনই হয়তো এটা একটা বিখ্যাত সিটি। হুম। আমি জীবনে যাইনি ওখানে। আমার যেতে ইচ্ছা করেনি। নিজের ফোকাসটাকে ধরে রাখা। আমার ফোকাস ছিল না আমি ফ্রান্সে যেতে হবে। আমার ফোকাস ধরে রেখেছি আমি। সো এটা বলাটা সহজ কিন্তু পড়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট। এইজন্যই কিন্তু বলা হয় না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো আমাকে একটু বুঝতে হবে। এইজন্য বাবা-মার কাজ কিন্তু জিজ্ঞেস করা যে তোমার বন্ধুরা কারা? কিন্তু বাবা-মা কিন্তু ওই অথরিটি জায়গায় যেতেই পারে না। কারণ কি? বাবা-মারা বাচ্চা বড় হওয়ার সময় এত কম সময় দিয়েছে। এত কম সময় দিয়েছে যে কানেকশনটা হয়ে গেছে লুজ। বাবা-মা বাচ্চার সাথে কিন্তু ওই সহজ সম্পর্কটা নাই। আপনি খেয়াল করে দেখেন প্রতিটা হুম, হুম, পরিবারের হুম। মেক্সিমাম কাহিনী আমি তাই। বাবা-মা বাচ্চাদের সাথে কোনো হেলথি সম্পর্ক গড়ে উঠতেছে না। তো ও যখন বাচ্চাটা যখন ভার্সিটিতে যাচ্ছে, মানে আমি একটু সহজ করে বলি। বাংলাদেশে আমি আমার সার্ভেতে দেখেছি বেশিরভাগ বাচ্চা ছোটবেলা থেকে বড় হচ্ছে খুব নিরানন্দভাবে। মানে ওর উপর চাপায় দেওয়া হইছে, ওর কথা শোনা হয়নি। ওর শোনা হয়নি। ওকে এই স্কুলে দিছে, ওকে হয়তোবা ডিবেটে ভর্তি ওকে ইংলিশ শিখাচ্ছে, কোডিং শিখাচ্ছে না বলে। ওর সাথে কিন্তু ডিসকাস করা যেতে পারছে। বাবা বা মা আমি চাচ্ছি তুমি কি তোমার কোনটা করতে ভালো লাগে? এগুলো কিন্তু করা হয় কম। খেয়াল করে দেখবেন আমরা মনে করি বাচ্চারা বোঝে কম। কিন্তু বাচ্চারা কিন্তু সবই বোঝে। বাচ্চারা ওদের মধ্যে একটা রিজেন্টমেন্ট নিয়ে বড় হয়। হুম, এই বাচ্চাটাই যখন একটু শরীরে বড় হয়ে যায়, তখন কিন্তু বাবা-মাকে এইজন্য ওই আপনি দেখবেন যে বাবা-মাকে তখন তারা খুব কড়া কথা বলে। আমি প্রচুর অভিযোগ পাচ্ছি। যে বাচ্চারা বাবা-মাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করছে না। দোষটা কাকে দিবেন? অবশ্যই বাবা-মাকে। বাচ্চাকে না, অবশ্যই বাচ্চাকে না। বাবা-মা তো টাইম দেয় নাই। বাবা-মা যদি যে বাবা-মারা টাইম দিয়েছে সেই বাচ্চাগুলো অনেক সভ্য হয়। আপনি দেখেন খেয়াল করে। তখন তো আমি জিজ্ঞেস করব যে আব্বা বা মা তুমি কার সাথে তোমার ফ্রেন্ড কারা? আজকে বাচ্চারা আপনি কি জানেন যে তারা বেশি অনেক সময় রাত বাইরে কাটাচ্ছে। কিভাবে সম্ভব এটা? একটা ছেলে যে বাবা-মার সাথে একই রাতে একই বাসায় থাকে, সেই ছেলে ইভেন মেয়ে তো দূরের কথা ওই ছেলে কিভাবে আরেকটা বন্ধুর সাথে রাত কাটায়?
উইদাউট এনি রিজন, উইদাউট এনি কনটেক্সট। হাউ ইজ ইট পসিবল? আজকে আমার বিয়ে হয়নি যে ছেলের, সে কিভাবে হঠাৎ করে একটা বন্ধু বসে রাত কাটাচ্ছে, আমি জানিও না কোথায় রাত কাটাচ্ছে। হ্যাঁ, সে যদি 3 দিন একটা ট্যুরে যায়, সেখানেও তো টিচার ছাড়া যাওয়া ঠিক না, কিন্তু কিন্তু টিচাররা যাচ্ছে, কিন্তু টিচার জানেও না এই বাচ্চা কি করতেছে। আমি তো সেখানে পাঠানো উচিত না, তাই না? কারণ সে তো এখনো অ্যাডাল্ট হয়নি, আসলে সে তো এখনো স্টুডেন্ট। রাতটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সান্ধ্য। আমরা যখন বড় হচ্ছিলাম, এটা বললে আমি জানি না, অনেক হয়তো এটা নিয়ে প্রতিবার আমার ট্রল করতে পারে, আমাদের সময় ছিল সান্ধ্য বাইন। হ্যাঁ, একেবারে মানে মাগরিবের আজান হচ্ছে, বাইরে মাগরিবের আছি, আজান এটা তো আমার বাসায় যেয়ে ঢুকতে হবে। কল্পনা করা যায় না। মাই গড, উই আর টেন্সড, এন্ড এটা আমাদেরকে সেভ করেছে, হ্যাঁ। জানেন? এই অন্ধকারটা আসলে খারাপ। হুম। এখন যে আপনি এটা সার্ভে করতে পারেন আপনার প্রোগ্রামের মাধ্যমে, দেখেন যে বাচ্চার মধ্যে এই অথরিটি আছে, স্বাধীনতা আছে, সন্ধ্যার পরে আমি না জানিয়ে বাইরে থাকবো, অবশ্যই কাজ থাকতে পারে। কাজ থাকলে বাবা মাকে বলতে হবে, তাহলে বাবা মা নিজে যাবে বা গাড়িতে পাঠাবে। কিন্তু আমি যদি না জানি আমার বাচ্চাটা সন্ধ্যার পরে কোথায় আছে, দ্যাট ইজ ডেঞ্জারাস। তো এখানে কিন্তু আমাকে ওইটা দেখতে হবে যে কার সাথে মিশতেছে। আর বন্ধুত্ব খুব ইম্পর্টেন্ট। জিম রন একটা কথা বলেছেন, আই বিলিভ ইন দিস, ইউ আর অ্যাকচুয়ালি এভারেজ অফ 5 পিপল ইউ ক্লোজলি মিক্স উইথ। তাহলে আমি কে বলা হচ্ছে যে আমি যদি চিন্তা যে আলামিন কেমন মানুষ, আমি যদি সরাসরি না পারি, আমি দেখবো আলামিনের 5টা ক্লোজ ফ্রেন্ড কারা, ওই 5 জনে দেখলে আমি বুঝে যাবো আলামিন কেমন, ওটার এভারেজ হবে আলামিন। এই জায়গাগুলোতে আমাদের মনে করি যে আমি সময় দেওয়া উচিত। আর আমরা আলোচনার শেষের দিকে এইখানে একটা প্রশ্ন করি, যেটা প্রশ্নটা আমাদের কাছেও আসে বিভিন্ন সময়, যে ইন্টার পাস করার পরে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ডিসিশন নিতে পারে না যে আসলে তার কি পড়া উচিত, বাবা মা তো পারেই না, সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক সময় পরামর্শ নিতে চাই। তো এই জায়গাটা অনেক সময় অনেকভাবেই কাউন্সিলিং করি। তো আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে বা প্যারেন্টসের উদ্দেশ্যে এই ব্যাপারে কি মেসেজ দিতে চান, যে আসলে বাচ্চার সাথে বাবা মার এই সময়টাতে, ইন্টারমিডিয়েটের পরে যখন ভার্সিটিতে, প্রাইভেট হোক আর সরকারি যেটাই হোক না কেন, এই জায়গাটাতে তাদের মেসেজটা কি হতে পারে, কমিউনিকেশনটা কি হতে পারে, এবং কিভাবে তারা একটা ফ্রুটফুল একটা ডিসিশনে পৌঁছাতে পারে? সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্যারেন্টসদেরকে, যে বা বাচ্চাদেরকে, যে তোমরা চিন্তা করবা যে আসলে লাইফে সফল হওয়ার জন্য ঘুরে ফিরে আসলে ওই যে 3টা স্কিলের কথা বলেছি, ওটা ইম্পর্টেন্ট। তা আমি যে সাবজেক্টই পড়ি না কেন, আমার কমিউনিকেশন স্কিল, আমার ইমোশনাল ইন্টেলিজেন্ট, আমার গ্রোথ মাইন্ডসেট, এই 3টা ডেভেলপ হচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি করতে ভালো লাগে, তুমি কোথায় যেতে চাও। এরপরে বাচ্চাদের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে যে আচ্ছা তুমি যেটা পড়তে চাচ্ছ, এটার ফিউচারটা কি চিন্তা করেছো কিনা। আমি একটা মডেল আপনাদের এই প্রোগ্রামে বলি, যে এই মডেলটা খুবই বহুল প্রচলিত মডেল, যেখানে বলা হচ্ছে যে ক্যারিয়ার ডিপেন্ড করে 3টা জিনিসের উপর। একটা হচ্ছে আমার প্যাশন, আমার করতে ভালো লাগে। 2 নম্বর হচ্ছে ওইটাতে আমি স্কিলড হচ্ছে কিনা। যেমন আমি ধরেন গ্রাফিক কি বলে যে গ্রাফিক ডিজাইনার হইতে চাই। এখন আমার এটা হতে ভালো লাগে, করতে ভালো লাগে, কিন্তু আমি কি টপ 10% আছি কিনা, আমি কি স্কিল হইতে পারবো কিনা। যেমন আমার গান গাইতে ভালো লাগে, কিন্তু ভালো লাগে বললে তো হবে না, কারণ আমি কি ওইটাতে টপে যেতে পারবো? তো আমার স্কিলটা ইম্পর্টেন্ট না। 3 নাম্বারটা হচ্ছে ইজ দ্য মার্কেট রেডি টু পে ফর ইউর স্কিল। এই 3টা কোশ্চেন জিজ্ঞেস করতে যে আমার ভালো লাগে কিনা, 2 নম্বর হচ্ছে এটাতে আসলে আমি স্কিল হইতে পারবো কিনা, 3 নম্বর হচ্ছে আমি মার্কেট আছে কিনা। যেমন ধরেন আমার গান গাইতে ইচ্ছা করে, গানের মার্কেটও হিউজ। অরিজিৎ সিং 2 ঘন্টা গানে 14 কোটি টাকা নিচ্ছে, কিন্তু আমি কোথায়, আমার স্কিল ভালো নাই, তাহলে তো আমার লাভ নাই। আর 2 নাম্বারটা হচ্ছে অনেকে আসলে যে স্কিলের উপর মার্কেট দেখে ডিসিশন নেয়, তারা কিন্তু খুব নিরানন্দ জীবনযাপন করে। ওই বাবা মা চাপায় দেয়, আচ্ছা তুমি এটা পড়ো, ফাইন্যান্স পড়লে ভালো, ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো, কিন্তু ওর তো ইচ্ছা নেই, তার মানে ওর প্যাশনটা নেই, তাহলে ও সারা জীবন নিরানন্দ জীবনযাপন করে, তাহলে এটাও খারাপ। আবার অনেকে চিন্তা করে যে আচ্ছা আমার প্যাশন আছে, মার্কেটও আছে, স্কিল নাই। আবার অনেক সময় হয় কি যে আমার আপনার 2টা ওইটা হয়তো বা মিস করেছি, সেটা হচ্ছে যে আমার প্যাশন আছে, মার্কেট আছে, স্কিল নাই, এটা তো আমরা বলছি। কিন্তু মনে করেন মার্কেট আছে, স্কিল নাই, প্যাশন নাই, মনে হচ্ছে আমার নিরানন্দ জীবনযাপন করব। কিন্তু আর 2টা কম্বিনেশন কোনটা হচ্ছে যে আমার প্যাশন আছে, স্কিলও আছে, কিন্তু মার্কেট নাই। যেমন আমি ধরেন বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে, আমি সারাদিন বাঁশি বাজাই, ওয়ার্ল্ডের 1 নাম্বার, তাতে লাভ কি বাংলাদেশে? আজকে তো এআই দিয়ে সব করা হচ্ছে, রাইট? তাহলে আমার মার্কেট কিন্তু নাই। তাহলে আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে এটা প্যারেন্টসদেরকে বসানো উচিত যে তুমি তোমার প্যাশনটা বলো। 5টা প্যাশন আছে, এই 5টা দিয়ে বাবা মাকে এখন বলা উচিত যে এই 5টার মধ্যে কোনটাতে তুমি মনে করছো তুমি ভালো স্কুলে যেতে পারবা। ধরেন এখান থেকে সাবসেট হয়ে 3টা আসলো, এরপরে দেখতে হবে 3টার মধ্যে কোনটার মার্কেট 5 বছর পরে আছে। আমরা দেখি আজকের মার্কেট না, ও তো গ্রাজুয়েট করবে 4 বছর পরে। 5 বছর। তাহলে আমার দেখতে হবে যে এখানে মার্কেট, তাহলে ওখান থেকে সাবসেট 2টা আসতে পারে। এরপর আমি বাচ্চাকে বলতে পারি বাবা বা মা তুমি 2টার মধ্যে কোনটা পড়তে চাও। এভাবে কিন্তু আমরা আগাতে পারি আসলে। তার মানে প্যাশনটাকে গুরুত্ব দিতে হবে, স্কিলড আপ হওয়াটাকে গুরুত্ব দিতে হবে, প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেট ইজ দ্য মার্কেট রেডি টু পে ইউ ফর ইউর স্কিল।
বিকজ মার্কেটে আমি সেই টাকাটা ইনকাম করব যে ভ্যালুটা আমি মার্কেটে নিয়ে যাব। এটার পরে শেষ একটা প্রশ্ন করতে চাই। এটা তো যারা ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে শুরু করবে প্যারেন্টসের সাথে, এবং যে ছাত্রটা অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, তার জন্য একটা দিক নির্দেশনামূলক গাইডলাইন সংক্ষেপে। তার জন্য দিক নির্দেশনা গাইডলাইন যেটা আমি বলেছি যে আমার প্রথম সেমিস্টারে আমার প্রথমে ভার্সিটি এডুকেশন কলেজ এডুকেশনের পার্থক্যটা ভালোভাবে বুঝতে হবে, যে আমাকে প্রথম 1 মাস শুধু একাডেমিকের মধ্যে থাকতে হবে, পুরো ইউনিভার্সিটি কালচার বুঝতে হবে, টিচারদেরকে বুঝতে হবে যে 4টা টিচার ক্লাস পড়াচ্ছে, এই 4টা টিচারের ট্র্যাক রেকর্ড কেমন, তারা কি পছন্দ করে, কিভাবে পড়ান, কি ধরনের কোশ্চেন দেন, আমার ভার্সিটির কালচারটা বুঝতে হবে, এখানে কোথায় গেলে কি অ্যাকাউন্ট সব একটা কানেকশন করতে হবে। এবং এরপরে ধীরে ধীরে আমাকে ওই যে ক্লাবের দিকে যেতে হবে। 1 মাস, প্রথম 1 মাস শুধু একাডেমিক, শুধু ক্লাস করব পাগলের মতো, বইগুলো সংগ্রহ করব প্রথম দিন থেকেই, এবং ক্লাসে যেটা পড়াবে পরের দিন সেটা আগের দিনে পড়ে যেতে হবে। ফার্স্ট কাজ এটা। এই কনফিডেন্সটা যখন আমার মধ্যে চলে আসবে, আমি একটা ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে ক্লাসে পরিচিত পেতে হবে। এরপরে সেকেন্ড মান্থ থেকে আমি শুরু করব ক্লাব, যে ক্লাবটা আমার এখানে কমপ্লিট করব, যে ক্যারিয়ার ক্লাব বা যেখানে আপনার মনে করেন আপনার গ্রুম আপ ক্লাব। থার্ড মান্থে যে আমি ফোকাস করব যে আমার হবির জায়গাটা, আমি কোন ক্লাবটা আমার ভালো লাগে, যেটা আসলে আমার কোনো ডিরেক্ট আমাকে ইকোনমিক বেনিফিট দিবে না। এভাবে আমি আগানো শুরু করতে পারি। আরেকটা হচ্ছে যে আ কোনো মেন্টরদেরকে খুঁজে বের করা, যে লাইক হ্যাঁ, এমন একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বটাকে আমার ভালো লাগে। কারণ বাংলাদেশে এটা একটা দুঃখের কথাই বলি। বাংলাদেশে এখন আ পাবলিকলি অ্যাভেইলেবল ভালো ব্যক্তিত্ব পাওয়া টাফ আসলে। ধরেন হুমায়ূন আহমেদ স্যার ছিলেন, মারা গেছেন। বা এরকম আমার কে ভাল লাগে? কোন ব্যক্তিত্বটা আমাকে টানে? যে একেবারে রিয়াল লাইফ এ কাজ করছে এবং তার কথাবার্তাগুলো আমার ভালো লাগে। এরকম কাউকে একটা মেন্টরশিপ এ তার আ পেজে আমরা ফলো করতে পারি। কাইন্ড অফ মানে যেটা আমাকে ডিরেকশন দিবে। কারণ হয় কি? আমরা না তার মতোই হতে পারবো যাকে আমি ফলো করি। যেমন সচিন টেন্ডুলকার গাভাস্কারকে ফলো করেছে, বিরাট কোহলির আইডল ছিল হচ্ছে সচিন টেন্ডুলকার। আবার বিরাট কোহলিকে যে ফলো করছে দেখবেন পাইপলাইনে আসবে। ইভেন রিসেন্টলি যে নাজমুল যে ক্যাপ্টেন ছিল, ভালো টেস্টেও ২ টা সেঞ্চুরি করল। উনারও আমি একটা সাক্ষাৎকার পড়েছি। ওখানে উনি দেখেছেন উনার আইডল ছিল হচ্ছে শাকিব খান আ এবং মাশরাফিরা। সো দেখেন, আজকে কিন্তু আমাকে ওই ধরনের একটা আইডল আনতে হবে। যেমন আমি যদি বিবিএ করি, আমার আইডল থাকবে যে আচ্ছা বাংলাদেশের হু আর দ্য ফাইনেস্ট সিইওস। এটা ওয়ার্লড ওয়াইড প্লাস বাংলাদেশ। ধরো ওয়ার্লড ওয়াইড হচ্ছে সুন্দর পিচাই আছে, সত্য নাদালা, এদেরকে আমি চিন্তা করতে পারি। এদেরকে নিয়ে পড়ালেখা করতে পারি যে তারা আসলে কতটা কন্ট্রিবিউট করেছে। আর বাংলাদেশের জন্য আমি চিন্তা করতে পারছি বাংলাদেশের মধ্যে সিইও কারা ভালো বা কার কাজ ভালো লাগে। এভাবে আমাকে একটু আগানো দরকার আসলে। আজকে আমাদের পডকাস্টটা দেখছে একজন, সে ভার্সিটির একটা হয়তোবা ৩ টা সেমিস্টার বা ৪ টা সেমিস্টার শেষ করেছে, আবার মানে পড়াশোনার মাঝামাঝি বা একটু শুরু করে এরকম। তার জন্য কি গাইডলাইন হতে পারে? সে কিভাবে এটাকে রেকটিফাই করে বা সামনের দিকে এগিয়ে যেতে পারে? চমৎকার জায়গা। তো যে মাঝামাঝি আসছে তার জন্য কিন্তু একটা গুড নিউজ হচ্ছে যে সে কি করেছে তার আমলনামা আছে। তাহলে তাকে দেখতে হবে তার গ্রেড শিট গুলা, গ্রেডে তার কি অবস্থা ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে তার স্কিল গুলাতে কি অবস্থা। ওই যে হুম, স্কিলগুলো আমি বলছি, কমিউনিকেশন স্কিল, কম্পিউটার, ডিজিটাল স্কিল, এগুলোতে কি অবস্থা? এটা সে কিন্তু এভালুয়েট করতে হবে। মানে তার স্ট্রেংথস এবং উইকনেস নিয়ে তাকে বসতে হবে। হি অর শি হ্যাজ টু গিভ এ গুড অ্যামাউন্ট অফ টাইম। ১ সপ্তাহ দরকার হয় যে আমি কোথায় আছি? আমি কোথায় যেতে চেয়েছিলাম? সেই জায়গাটা আমি কোথায় আছি? আমার প্যাশনের জায়গা কি? স্কিলের জায়গা কি? মার্কেটের জায়গা কি? এই ৩ টা যে জিনিসটি বলছিলাম, ওই ৩ টা নিয়ে সে সার্চ করবে। আমি কি রাইট জায়গায় আছি কিনা? এরপরে তাকে আগাতে হবে এবং এইখানে বসে সে যখন ডিসিশন নিবে যে আমি ক্যারিয়ারে কোথায় যেতে চাই, সে কিন্তু অনেকটাই বুঝে গেছে যে আমি কি ফাইন্যান্স পড়বো কিনা, এইচআর পড়বো কিনা, আমি ইঞ্জিনিয়ার হবো কিনা, মানে প্রোগ্রামার হবো কিনা, বা আমি বিজনেসম্যান হবো কিনা, এন্টারপ্রেনার হবো কিনা। এরপরে ওই জায়গা থেকে তাকে খুঁজতে হবে যে তার ক্যারিয়ারে ৭-৮ বছর সিনিয়র কে আছে। ওরকম অ্যালামনাইদের সাথে একটু কানেকশন করতে হবে। হুম, হুম। মানে এই মিডল পয়েন্টে যারা আছে, এরা এখন অ্যালামনাই, সাকসেসফুল অ্যালামদের সাথে কানেকশনটা বিল্ড আপ করতে হবে। আচ্ছা। যে অ্যালামনাইদের মাধ্যমে সে একটা গাইডলাইন পাবে আসলে। এবং সেভাবে সে আগানো শুরু করবে। এবং আমি বিশ্বাস করি যে এভাবে যদি আগাতে পারে, তবে পারপাসটা খুব ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা জায়গাতেই পারপাস ইম্পোর্টেন্ট। এবং বাংলাদেশে যদি এই ধরনের সেমিনার বা কম হয়, বাট আপনার এই প্রোগ্রামটাতে আসার পরে আমার একটা মানে আমি কিছু এনলাইটেন্ড হলাম। তো হুম, আমি হুম। আ এই ধরনের কিছু ক্যারিয়ার টাইপের অনলাইন প্ল্যাটফর্ম এর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সেগুলো যদি বাচ্চাদেরকে হেল্পফুল করে। কারণ বাংলাদেশে এই ধরনের গাইডলাইন দেওয়ার তেমন কোনো আসলে জায়গা আমি দেখছি না এখনো পর্যন্ত। সো আমরা হয়তোবা, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আরও আপনারা যারা আছেন, যারা অনেক জ্ঞানী-গুণী মানুষ, তারাও চেষ্টা করেন যে এদেরকে নিয়ে আসলে কাজ করার দরকার আছে আসলে। একটা রাইট গাইডলাইন দেওয়া। দর্শক, আমরা শুনছিলাম এস এম আরিফুজ্জামান, যিনি বিজনেস স্কুলের প্রফেসর এবং সাথে কর্পোরেট ট্রেন করছেন। শেষে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি কিছু একটা অনলাইন প্ল্যাটফর্ম করতে যাচ্ছেন যেখানে
ছাত্রদের জন্য বা যারা পড়াশোনা করছে বা যারা পড়াশোনা শেষ করেছে তাদেরকে কিভাবে এনহ্যান্স করা যায় বা তাদেরকে আরো অপরচুনিটি তাদেরকে বিল্ড আপ করে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলছেন। আপনারা সাম্প্রতিক সিজন 2 তে আমাদের সাথে ছিলেন। আজকে শুনেছেন পুরো আলোচনাটা, যে আলোচনাতে মূল বিষয় ছিল যে আসলে যারা ভার্সিটিতে শুরু করছে, প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যেখানেই হোক না কেন, আমরা মূলত প্রাইভেট ইউনিভার্সিটিতে ফোকাস করেই বেশি কথা বলেছি। আসার পরে যে একটা সিচুয়েশনে পড়ে যে তার একটা লাইফস্টাইল থেকে নতুন একটা লাইফস্টাইলে আসার পরে এখানে এনভায়রনমেন্ট, পরিবেশ সবকিছু মিলিয়ে সে একটা টাফ একটা সিচুয়েশনে ডেফিনেটলি পড়ে যায় এবং পারিবারিক প্রেশার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এখানে তার গাইডলাইনটা কি হতে পারে, তার জীবনের লক্ষ্যটা কি হতে পারে, সে কিভাবে এগিয়ে যেতে পারে, সফলতা পেতে পারে, সবকিছু নিয়ে বিস্তারিত খোলামেলা অনেকগুলো পয়েন্ট বলেছেন এবং যেগুলো আমাদের অনেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আরো মজার বিষয় হচ্ছে যে এই কথাগুলোর সাথে কিন্তু গাইডলাইনও দিয়ে দিয়েছেন যে সফল হতে গেলে আমি একটা ব্যাড প্যাচে পড়ে গেছি বা আমি একটা সমস্যায় পড়ে গেছি বা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে বা কোনো একটা কিছু হয়েছে, সেই জায়গা থেকে আমরা উত্তরণ কিভাবে করতে পারি এই সমাধানও কিন্তু দিয়েছেন। এটার সাথেও কিন্তু আরো কিছু কথা বলেছেন যে ইউনিভার্সিটি কোনো ম্যাটার না, যে হয়তো আমি একটা খুব লো গ্রেডের ইউনিভার্সিটিতে পড়ছি যে কারণে কেউ নষ্ট হতে পড়ছে বা আমার এই গ্রেডের ইউনিভার্সিটির কারণে আমি পিছিয়ে যাচ্ছি, ব্যাপারটা সাময়িকভাবে কোনো কিছু ইফেক্ট করলেও আপাত দৃষ্টিতে মনে হবে, কিন্তু এখান থেকে কাটিয়ে ওঠার জন্য একটা অনেক বড় ওয়ে আছে, যেটাও তিনি বলে দিয়েছেন। অনেক অনেক ফ্রুটফুল আমরা শুনেছি তার কাছ থেকে। আশা করছি সামনেও আমাদের আবার অন্য কোনো এপিসোডে তিনি আবার আসবেন, সাম্প্রতিকের কোনো একটা পর্বে আবারও অন্য কোনো বিষয় নিয়ে তার সাথে কথা হবে। দর্শক, আমরা আজকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার অনুরোধটা করে যাচ্ছি, আমাদের পেজে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন আমরা আমাদের নেক্সট কোনো গেস্টকে দেখাতে পারি যে হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো লাইক আছে এবং অনেকগুলো সাবস্ক্রাইব আছে। এবং আজকের এই যারা পডকাস্টটা শুনবেন, শোনার পরে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের যে গেস্ট তার কাছে আপনাদের কি প্রশ্ন ছিল, নতুন কোনো প্রশ্ন থাকতে পারে বা ক্যারিয়ার মেন্টরশিপও থাকতে পারে, যে কোনো কিছু প্রশ্ন করে অবশ্যই জানাতে পারেন এবং তার যে ব্যক্তিগত প্রোফাইল আছে পেজে সেখানে গিয়েও তাকে জানাতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাম্প্রতিকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।